চলে যাচ্ছি প্রথম ঘটনায়। এমনই একটি ঘটনা আপনাদের সামনে শোনাবো, যেটি শুনে আসলে আমিও মুগ্ধ হয়েছিলাম, অভিভূত হয়েছিলাম। মোহাম্মদ আলী ভাই উনি জানান 1992 সালের কোনো এক সন্ধ্যায় ভারত থেকে আনা পাথরগুলো টাঙ্গুয়ার হাওরে বোঝাই করা, মানে টাঙ্গুয়ার হাওরের একটা প্রান্তের পূর্ব প্রান্তের একটা গ্রাম, ওখানে বোঝাই করা হয় পাথরগুলো। যখন লোড হয়ে যায় তখন কার্গোটি সিলেটের সুরমা নদীতে ওঠার জন্য টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে চলতে থাকে। যেহেতু বর্ষাকাল ছিল, খুব শর্টকাট ওয়েতেই সুরমা নদীতে চলে যাওয়া যেত, এই জন্যই টাঙ্গুয়ার হাওরের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। কিন্তু কার্গোটিকে একটু গভীর জায়গা দিয়ে যেতে হবে, কারণ আমরা জানি কার্গোতে যখন মালামাল লোড করা হয় তখন কার্গোটি একদম ডুবে যাওয়া ভাব, তো কম বা অগভীর জায়গা দিয়ে গেলে মাটির সাথে ধাক্কা লাগতে পারে বা আটকে যেতে পারে, এই জন্য বেশ গভীর জায়গা দিয়ে যেতে হবে। এই জন্য ওই সময় যিনি মানে চালাবেন আর কি, কার্গোটি চালাবেন, যিনি মাস্টার ছিলেন, তখন ওই মাস্টার সিদ্ধান্ত নেন যে উনি হাতির গাথা ওই জায়গাটা হয়ে যাবেন। স্থানীয় কয়েকজন লোক যারা ওই কার্গোতে চাকরি করত, তারা বলল, না, হাতির গাথা আসলে রাতের বেলা এই দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, জায়গাটা ভালো না। কার্গোর যিনি মাস্টার উনি বললেন যে না, এটা কোনো বিষয় না, আমরা কতজন আছি, এরকম তো কোনো ঘটনা তো আমি কখনো শুনি নাই যে কোনো সমস্যা হয়, সুতরাং আমরা এদিক দিয়েই যাবো। আর তাছাড়া আমাদের কার্গোটা বড় উঁচু, এই জায়গাটা গভীরতা বেশি, এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে, অন্য জায়গা দিয়ে গেলে কার্গোটা আটকে যেতে পারে। যাই হোক, তারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করে। রাত তখন প্রায় 11:30। হঠাৎ কার্গোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কার্গো থেমে যায়। কার্গোতে থাকা সব স্টাফরা কি কারণে ইঞ্জিন বন্ধ হলো সে বিষয়টা অনুসন্ধান করতে থাকেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিলেন না। প্রথমত তারা ধরেই নিয়েছিলেন এটি ইঞ্জিনের কোনো সমস্যা, মানে টেকনিক্যাল সমস্যা, কিন্তু অনেকক্ষণ ধরেও ওনারা কোনোভাবেই ইঞ্জিনটা ঠিক করতে যখন পারছিলেন না, ওনারা আরো ভালোভাবে খেয়াল করেন আসলে ইঞ্জিনের কোনো ত্রুটি নেই, কোনো একটা রহস্যজনক কারণে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। ওই কার্গোতে থাকা একজন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ইঞ্জিনে ফু দেন এবং অদ্ভুত ব্যাপার হলো এরপর ইঞ্জিনটি চালু হয়ে যায়। ইঞ্জিন চালু হওয়ার পর সামান্য একটু আগায় কার্গোটি, আগানোর পরে হঠাৎ করে মনে হলো কার্গোটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার সাথে সাথে অনেকেই মানে চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো খুব গভীর পানি, ধাক্কা লাগার তো কথা নয়। ইঞ্জিন চলছে কিন্তু কার্গোটি 1 ইঞ্চিও আগাচ্ছে না, মনে হচ্ছে নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে। আমির আলী নামক একজন ব্যক্তি, উনি কার্গোতে থাকা লম্বা একটি বাঁশ উনি হাতে করে নিয়ে পানির মধ্যে নামিয়ে দেন, মানে ওই জায়গার গভীরতা কতটুকু সেটা বোঝার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লম্বা এই বাঁশটি পানির নিচে চলে যাচ্ছে, কিন্তু পানির তল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই বাঁশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে এই কার্গোটির উচ্চতা। তাহলে কার্গোটি কিসের সাথে বেঁধে গেল? তারা চিন্তায় পড়ে গেলেন। একে তো রাত, দিনের বেলা হলেও সূর্যের আলো পানির নিচে গেলে কিছুটা বোঝা যায় যে কি হয়েছে, কিন্তু রাতের বেলা ওরা বুঝবেন কিভাবে? পানির নিচে তো টর্চ লাইট জ্বলবে না। তো আমির আলী উনি বেশ সাহসী মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন, উনি নিচে যাবেন, ডুব দিয়ে দেখবেন আসলে কি হয়েছে, কোথায় বেঁধে গেছে। তো জাহাজের মানে কার্গোর মাস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ডুব দিলেন। ওনার গায়ে যে শার্ট ছিল এবং লুঙ্গি ছিল, উনি শার্টও খোলেন নাই, শার্ট এবং লুঙ্গি নিয়েই উনি ডুব দিয়েছেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে যায়, আমির আলী আর ওঠে না।
কার্গোর মাস্টার উনি চিন্তিত হয়ে পড়েন, কি ব্যাপার, এতক্ষণ তো পানির নিচে দম আটকে থাকা সম্ভব নয়, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। এই চিন্তা যখন উনি করছিলেন তখন আরো যারা স্টাফরা ছিলেন এর মধ্য থেকে দুইজন বললেন যে আমরা ডুব দিয়ে দেখি আসলে কি হয়েছে, কেন আমির আলী উঠছেন আর ঘটনাটা কি। তখন ওই কার্গোতে থাকা দুজন লোক ওনারাও ডুব দেন। ডুব দিয়েই ওনারা যেই ঘটনাটি দেখতে পান বা যেই দৃশ্যটি দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য ওনারা কখনো কল্পনাও করেনি। ওনারা দেখতে পান যে আমির আলী কার্গোর ঠিক তলায় তার দেহ আটকে আছে। আর অদ্ভুত ব্যাপার হলো যে একদম নিচ থেকে, মানে যেখানে মাটি রয়েছে সেখান থেকে এক ধরনের আলো বিকিরিত হচ্ছে। মানে ওই আলোয় কার্গোর নিচে কি আছে বা ওই জায়গাটার আশেপাশে কিছুটা আলোকিত হয়েছে, আবছা দেখা যাচ্ছে। ওই আবছা আলোতে তারা আমির আলীর দেহকে দেখতে পাচ্ছেন। এবং আরো একটা জিনিস দেখতে পান, সেটি হচ্ছে বিশাল আকৃতির একটা হাত মাটির নিচ থেকে উঠে ওই কার্গোটিকে ধরে রেখেছে। ওনারা বুঝতে পারেন ওনারা বিশাল একটা বিপদে পড়েছেন, কারণ এত বড় হাত, এটা তো কোনো স্বাভাবিক হাত নয়, নিশ্চয়ই একটা দানব, স্থানীয়ভাবে দেও বলে, কোন একটা দানব এটাকে ধরে রেখেছে। ওনারা দ্রুত, কারণ সময় খুব কম ছিল, কারণ পানির নিচে তো তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, ওনারা চিন্তা করেন আমির আলীকে তাড়াতাড়ি নিয়ে আমরা উপরে চলে যাই। দুইজন দ্রুত আমির আলীর দেহের কাছে গিয়ে যখনই তারা টান দিয়েছেন তখন ওনারা আরো ভয় পেয়ে যান। ওনারা দেখতে পান যে এই শার্ট এবং লুঙ্গি তো আমির আলীরই, কিন্তু আমির আলী কোথায়? এ তো আমির আলীর কঙ্কাল, কারণ আমির আলীর আসলে দেহে কোনো মাংসই ছিল না, শুধু কঙ্কাল ছিল। কি হয়েছে তার সাথে ওনারা বুঝতে পারলেন না। ওনারা প্রচন্ড ভয় পেলেন। ওনারা দ্রুত নৌকায়, মানে কার্গোতে উঠে পড়লেন। উঠে পড়ে সবাইকে বললেন এই ঘটনা আমরা নিচেই দেখেছি আর আমির আলীর এই ঘটেছে। তখন সবাই ভয় পেয়ে যান। ওনারা বুঝতে পারেন ওনারা খুব বড় একটা বিপদে পড়েছেন। কিন্তু কেন? এরকম ঘটনা তো আগে কখনো হয়নি, কেন ওনাদের সাথে এটি হচ্ছে? ওনারা চিন্তা করতে থাকেন। হঠাৎ খুবই বয়স্ক কিন্তু গম্ভীর একটি শব্দ ওনাদের কানে আসে, এটা সবাই শুনতে পান। সেখান থেকে বলা হয়, তোদের এই কার্গোর মধ্যে একটি পাথর রয়েছে কালো রঙের, এই পাথরটি নিচে ফেলে দে, না হলে এই কার্গো এখনই ডুবে যাবে। তখন এই একবার, শুধু একবারই এই কথাটি বলেছে, কিন্তু সবাই শুনেছে। এখন ওই কার্গোতে থাকা যে 4-5 জন ছিল তারা চিন্তা করে এত ভারী ভারী পাথর তারা কিভাবে সরাবে, এটা পানিতে ফেলে দিতে হবে, আর ফেলে দিলে এই পাথরগুলো উঠানোও যাবে না। আর এই পাথরগুলো তো বহু টাকা দিয়ে খুলনার আর একটা পার্টি কিনেছে, তো তাদেরকে কি জবাব দেবে? কিন্তু তারপরেও চিন্তা করে যে পাথর ডুবে গেলে কোনো না কোনো ব্যবস্থা তারা করবে হয়তো বা পরে, কিন্তু এখন জান তো বাঁচাতে হবে এবং কার্গোটাকেও বাঁচাতে হবে। তখন মাস্টার সিদ্ধান্ত দেন যে সব পাথর পানিতে ফেলে দিতে থাকো, দেখে কালো পাথরটা বের হয় কিনা। এভাবে 4-5 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই পাথর আস্তে 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 পানিতে ফেলতে থাকে। ভোরের আজানের আগে হঠাৎ অদ্ভুত এক পাথর তারা দেখতে পান। মোহাম্মদ আলী ভাই যেটি বলেছিলেন, এই পাথরটির আকৃতি অনেকটাই মানুষের মতো ছিল, কিন্তু মানুষ না, জাস্ট ন্যাচারালি এটা মনে হচ্ছে গঠিত হয়েছে, কিন্তু আকৃতি অনেকটা মানুষের মতো হলে কিন্তু সেটা মানুষের হুবহু মানুষের মতো নয়। খুবই কুচকুচে কালো, অস্বাভাবিক রকমের কালো একটি পাথর, মানে এত কালো যে ওর উপরে আলো পড়ার সাথে সাথে মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে, মানে এত কালো, মানে কাচের মতো একটি পাথর। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো এই পাথরটি আকারে কিন্তু খুব বেশি বড় নয় এবং ওজন হওয়ার কথা 7 থেকে 8 কেজি তাদের অনুমান অনুযায়ী, কিন্তু একজন ব্যক্তি কোনোভাবেই ওই পাথরটি তুলতে পারছিলেন না।
প্রায় ৩-৪ জন মিলে ওই পাথরটি উঁচু করতে সক্ষম হন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই তারা পাথরটি ধরেছে তাদের শরীরে অদ্ভুত এক ধরনের শিহরণ অনুভূত হয়েছে। মনে হচ্ছে যে তাদের শরীরে হালকা বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে, মানে হালকা বৈদ্যুতিক শক খেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনটা। কিন্তু তারপরেও ৩-৪ জন মিলে দ্রুত ওই পাথরটি যখনই পানিতে ফেলে দেয়, তখন হঠাৎ করে কার্গোতে একটি ঝাঁকি অনুভূত হয়। মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস এই কার্গোটিকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে কার্গোটিতে একটি ঝাঁকি অনুভূত হলো, এবং তারা সবাই বুঝতে পারেন এখন মনে হচ্ছে কার্গোটি মানে হালকা ঢেউয়ে দুলছে বা একটু নড়াচড়া করছে। তখন তারা বুঝতে পারেন আসলে নিচে যে ভয়ঙ্কর হাতটি ছিল, এই হাতটি ওই কার্গোকে ছেড়ে দিয়েছে। এরপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে তারা রূপনগর নামক একটা জায়গায় কাছে চলে আসেন, এবং তারা ওই সময় খুলনাতে যাননি। রূপনগর নামক ওই জায়গার কাছে এসে কার্গোটি ওই বাজারের কাছে, ওইখানে একটা বাজার রয়েছে, ওই বাজারের কাছে এসে কার্গোটি সাইড করা হয়, এবং তারা নেমে, তখন ফজরের আজানও দিয়ে দিয়েছে, কিছু লোকজন মসজিদে আসা শুরু করেছে, তাদেরকে এই ঘটনাটি খুলে বলেন। তখন তারা বলেন যে তোমরা তো খুব বড় বাঁচা বেঁচে গেছো, কারণ ওই হাতির গাথা নামক একটা জায়গায় অদ্ভুত কিছু ঘটনা রয়েছে এবং অনেকেই সেই ঘটনার সাক্ষী। সেখানে স্থানীয় ভাষায় ওই জায়গাটিতে নাকি দেও রয়েছে, দেও মানে দানব রয়েছে, কোনো ধরনের অঘটন তারা ঘটান। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার যেটি আমরা ওখানে গিয়ে জেনেছিলাম, সেটি হচ্ছে যে ওই জায়গাটিতে অদ্ভুত নাকি একটি সাপ রয়েছে। সেই সাপটি অনেক বড়, কোনো মানুষ এখনো সেই সাপটিকে দেখেন। এই সাপটির মাথা নাকি হুবহু সাপের মতো নয়, আবার মানুষের মতোও নয়, ঠিক মাঝামাঝি এক ধরনের অদ্ভুত টাইপের একটি মাথা। কিন্তু ওই সাপটি নাকি কাউকে ক্ষতি করে না, এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। এরকম ওই হাতির গাথা নামক জায়গায় কিছু অদ্ভুত ও রহস্যজনক বিষয় প্রচলিত আছে। কিন্তু আমির আলীর দেহটা পরদিন সকালে সেখান থেকে উদ্ধার করা হয়, এবং সত্যিই তার শরীরে কোনো মাংস ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে একটা মানুষ কঙ্কাল হয়ে যেতে পারে, এটি খুবই রহস্যাবৃত একটি বিষয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা একটা পদ্মা নদীর মাঝি, একটা নৌকা এবং কয়েকজন মানুষকে নিয়ে। রাসেল ভাই, এই ঘটনাটা আমি আসলে আমার একজন নিকটস্থ আত্মীয়র কাছ থেকে শুনেছিলাম। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, এই ঘটনাটা বর্তমান সময়ে যে বর্ষার একটা মৌসুম চলছে, ঠিক এই রকম মৌসুমের একটা ঘটনা। তখন পদ্মা নদীর বিশাল এলাকা জুড়ে শুধুমাত্র পানি আর পানি, চোখ যেদিকেই যাবে শুধু পানি আর পানি ছাড়া অন্য কিছুই দেখা যাবে না। তো আমাদের গ্রামের 6 জন মানুষ একটি ইঞ্জিন চালিত নৌকায় করে নদীর ওপারে গিয়েছিল একজনের জানাজা দিতে, এবং তারা জানাজার কার্যক্রম সব কিছু শেষ করে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখন রাত 1টা কিংবা 1:20 বাজে আর কি। তো তাদেরকে মাঝি বারবার করে বলতেছিল যে আজ নদীর এই দিকটা একদমই আমার ভালো লাগছে না, যত তাড়াতাড়ি পারি পার হয়ে যেতে পারলেই বাঁচি বাহে। কিন্তু রাসেল ভাই, নদীর এত বেশি পানি ছিল যে মাঝি যে ছিল, এই মাঝি এত রাত্রে যে আসলে নৌকা চালাবে এটাতেও তিনি একটু ভয় পাচ্ছেন। যাই হোক, তাদেরকে বাজারের নদীর এই পাশে আসতেই হবে, কারণ পরের দিন সকালে তাদের অনেক কাজকর্ম আছে। যাই হোক, রাত প্রায় চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করে রাত প্রায় 2টার দিকে তারা নদীর এপারে আসার জন্য রওনা দিল। নদীর যে ইঞ্জিন চালিত যে নৌকা, সেই নৌকাটা স্টার্ট করা হলো এবং নৌকাটা ধীরে ধীরে চলছে নদীর ওপারে যাওয়ার জন্য। কিন্তু নদীর মাঝখানে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই
ইঞ্জিনটা হঠাৎ করেই ধুপ করে বন্ধ হয়ে যায়। মানে মনে হলো যেন ইঞ্জিনটার কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই ইঞ্জিনটাকে কেউ বন্ধ করে দিয়েছে। একটা ইঞ্জিন বন্ধ হওয়ার যেই মানে কেউ বন্ধ করলে যেরকম একটা শব্দ হয়, ঠিক সেই রকম একটা শব্দই তাদের মাঝে এসে পড়ল। তারপর মাঝি একটু বেশ খানিকটা অবাক হয়ে গেল, কিরে আমার ইঞ্জিন তো ভালোই ছিল, তেলও তো আছে, তাহলে ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধ করে দিল কে? তিনি ইঞ্জিনটার কাছাকাছি গেলেন এবং দেখলেন যে না, সব কিছু ঠিকঠাক আছে, এবং তিনি এই ইঞ্জিনটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু ইঞ্জিনটা শুধুমাত্র খটখট খটখট শব্দ করেই বন্ধ হয়ে যাচ্ছিল, চালু হচ্ছিল না একদমই। মানে ইঞ্জিনটা যে একটা স্টার্ট হওয়ার যে একটা লক্ষণ থাকবে, সেই লক্ষণটাই হচ্ছে না। মানে একদমই নদীটার এমন একটা জায়গায় তারা পৌঁছে গেছে, যেই জায়গায় চতুর্পাশে মানে পানি আর পানি, কোনো কুল কিনারা তারা খুঁজে পাচ্ছে না। এমন একটা অবস্থায় পানির স্রোতে তারা যে নৌকাটা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো কিছুই বুঝতেছে না। আর মাঝ নদীতে মোবাইলের কোনো নেটওয়ার্কও পাওয়া যায় না, যেটা রাসেল ভাই আপনি খুব ভালো করেই জানেন। সেইখানকার যে একজন মানুষ, আমি যার কাছ থেকে আর কি ঘটনা শুনেছিলাম, উনি বলছেন আমাকে এভাবে যে উনি ভাবছেন যে নৌকাটা হয়তো নষ্ট হয়ে গেছে, তার ইঞ্জিনটা। কিন্তু তারা এইটা মানে খোটর মোটর করতে করতেই নদীর ওপার থেকে খুব তীক্ষ্ণ আওয়াজের একটা শব্দ তারা বুঝতে পারল। মানে তারা এই যে কুয়াশার মধ্যে ভালোভাবে দেখতে পাচ্ছে না যে ওইটা কি, কিন্তু তারা আন্দাজ করতে পারছে যে কোনো একটা নৌকা বা কোনো এই জাতীয় কিছু একটা আসতেছে, ট্রলার বা নৌকা বা জাহাজ আসতেছে। তখন তারা সবাই মিলে চিৎকার করতে থাকলো, ও মাঝি ভাই এইদিকে আসেন, ও মাঝি ভাই এইদিকে আসেন। তারা অনেকভাবে চেষ্টা করতেছিল ওই যেই শব্দটা আসতেছে সেই শব্দটাকে তাদের দিকে নিয়ে আসার জন্য। তো এই ডাকাডাকির পরেই তারা একটু পরেই মানে সবাই দেখতে পারল যে কুয়াশার ভিতরে একটা ছোট ডিঙ্গি নৌকা তাদের দিকে আসতেছে। সেই নৌকায় একজন বৃদ্ধ দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। মানে এতটাই একটা মানে সুখবর তারা পাচ্ছে যে একজন মাঝি তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসতেছে, হাত নাড়িয়ে তাদেরকে সাড়া দিচ্ছে যে না আমি আসতেছি। এরপর তারা সবাই এই যে বিপদে পড়া নৌকা সবাই দেখতে পারলো যে একবার তারা মাঝির মুখ একদম মানে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলো, মানে যিনি আর কি প্রথম দেখেছেন, ওইদিকে কেউ তাকাইয়েন না, ওইদিকে কেউ তাকাইয়েন না। এইটা বলার পর মাঝি সহ সবাই উত্তর মানে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে? তখন ওখানে যে মাঝি ছিল সেই মাঝি একটু সামনে এগিয়ে গিয়ে ওইদিকে তাকানোর চেষ্টা করলো, এবং যেটা দেখলো সেটা দেখে মাঝি তার নিজের স্বর নিচু করে দিয়ে সবাইকে বলতে লাগলো, সবাই দোয়া পড়তে থাকেন, সবাই আল্লাহ আল্লাহ করতে থাকেন, সবাই দোয়া, সবাই কোনো কথাবার্তা না করে একদম নিমিষের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল। এবং ঠিক তখনই এই নৌকার দিকে প্রচণ্ড একটা ধাক্কা অনুভব করলেন সবাই। মনে হলো বিশাল কোনো কিছু নিচে চলে গেছে, বা কোনো একটা নৌকা বা কোনো একটা জাহাজ বা কোনো একটা ঢেউ তাদের নৌকাটাকে দোল দিয়ে গেছে। তারা তাদের নৌকাটা এমনভাবে দুলছে মনে হচ্ছে তারা সবাই পানিতেই পড়ে যাচ্ছিল। সবাই এত বেশি অবাক হচ্ছে, এত বেশি ভয় পাচ্ছে, তারা কি করবে কোনো কিছুই হদিস পাচ্ছে না। এরপর তারা দেখলো নদীর পানি নিজে থেকেই আস্তে আস্তে কেমন যেন একটা রূপ ধারণ করতেছে। এরপর মানে এই যে দোল খেয়েছে, এই দোল খাওয়ার পর তাদের নৌকায় বেশ খানিকটা পানি জমে গেছে। এদিকের পানি এদিকের পানি হয়ে তাদের নৌকাটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে নৌকাটার ভারটা আরও বেশি হয়ে গেছে। তখন তাদের মধ্যে কয়েকজন সেই নৌকার পানিগুলো উঠিয়ে ফেলতে শুরু করলো। কিন্তু তখন নৌকার মধ্যে কেমন যেন একটা নিস্তবতা বিরাজ করতে থাকলো। নৌকার আশেপাশে কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, কোনো কিছুই নেই। মনে হচ্ছে যেন কোনো একটা বদ্ধ ঘরে তারা আবদ্ধ হয়ে আছে।
এরপর হঠাৎ করেই মাঝি দেখেন সেই নৌকার আশেপাশে আর একটা ছোট ছোট ঢেউ সহ বেশ কয়েকটা মানে নৌকার আবভাব তিনি বুঝতে পারছেন। তিনি তো মাঝি, তিনি তো বোঝেন কোন ঢেউটা নৌকার, কোন ঢেউটা আর কি সাগরের, এটা তো উনি বুঝতে পারেন আর কি। এরপর তারা সবাই কিছুক্ষণের জন্য মানে স্তব্ধ হয়ে থাকলো, মানে তারা বুঝতে চেষ্টা করলো যে আসলেই কেউ কি আশেপাশে আসে কিনা। তো এই নিস্তব্ধতা তাদের একটা শান্ত একটা মুহূর্ত ছিল। এরপরেই তারা দেখতে পারল তাদের নৌকার পাশে হঠাৎ করেই কয়েকটা হাত দেখা গেল, মানে হাত ভেসে উঠতেছে, মনে হচ্ছে যেন নদীতে কেউ পড়ে গেছে, সাঁতার জানে না, বাঁচার জন্য আকুতি মিনতি করছে। হাতগুলো দেখে এমন একটা অবস্থা মনে হচ্ছে যেন এই মৃত মানুষের হাড়ের মতো। হাতগুলো একদম শুকনো, একদমই মানে কি বলবো, খুবই অবস্থা খারাপ একটা দৃশ্য তারা দেখতে পারল। এবং তাদের মনে হচ্ছিল যে এই পানির নিচে অসংখ্য হাত আছে। তাদের মধ্যে একজন খুব জোরে চিৎকার করে আসলো এবং মানে এই চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই নদীর পানিতে যে হাতগুলো আছে সেই হাতগুলো উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কিন্তু এবার তাদের কানে স্পষ্ট একটা হাসির শব্দ এলো। মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে চিৎকার করে হাসছে, আর যেই হাসিটা বীভৎস রকমের একটা হাসি। কিন্তু তারা দেখলো আশেপাশে কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই। তারা বারবার করে চিন্তা করলো, বারবার করে দেখলো, কিন্তু তেমন কোনো কিছুই তারা পেল না। এর মাঝেই হঠাৎ করে মাঝি চিৎকার করে বলল, আর কেউ পিছনে তাকাবেন না, সবাই সামনের দিকে তাকান। আমরা সবাই ভয়ে জমে গেলাম। ঠিক তখন এই নৌকার পেছনের দিকটা কেমন যেন একটা ভারী ভারী লাগতেছে। মনে হলো কেউ এসে আমাদের নৌকার মধ্যে বসেছে। একজন নয়, মনে হচ্ছে অনেকজন মানুষ সেখানে বসে আছে। নৌকাটা ধীরে ধীরে পিছনে ডুবে যেতে লাগলো, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। এরপর যিনি আমাকে গল্প পাঠিয়েছেন উনি সাহস করে একবার পিছনের দিকে তাকালেন, আর যেটা দেখলেন সেই দৃশ্য দেখে তার নিঃশ্বাস বদ্ধ হয়ে আসতেছিল। তিনি দেখলেন নৌকার পিছনের সারিতে কয়েকজন চুপ করে বসে আছে। সবার গায়ে ভেজা সাদা কাপড় এবং তাদের মুখগুলো একদম নিশ্চুপ হয়ে বসে আছে। দুটো পা পানির মধ্যে ঝুলে আছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে তাদের শরীর থেকে এক ফোঁটা পানিও টুপ করে পড়ছে না। এরপর হঠাৎ করেই তাদের মধ্য থেকে একজন খুব ধীরে ধীরে মাথা তুলে তাকালো। সেই লোক যেভাবে বলেছিল যে যখন তিনি দেখলেন সেই মুখটা, দেখলেন যে তার মুখটার অর্ধেকটাই নেই, চোখের জায়গাগুলোই শুধুমাত্র কালো কালো গর্ত, আর মানে মুখের একটা অংশই যেন গোশত নেই। আর সে আমার দিকে তাকিয়ে ফিস করে বলল, একটা খালি জায়গা করো, আমরা বসবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গেও বাকিরা মাথা তুলে তাকালো, সবাই একসঙ্গে বলতে শুরু করলো, একটা খালি জায়গা করো, একটা জায়গা খালি করো। এরপরেই নদীর মধ্যে একদমই কেমন যেন আবারও সেই আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। আমাদের নৌকাটা ধীরে ধীরে পানির নিচে নামতে শুরু করলো। ঠিক তখনই আমরা বুঝতে পারলাম আমাদের সাথে খুব ভয়ানক কিছু হতে যাচ্ছে। তারা কোনো কথা বলতে পারছে না, তারা সবাই এমন একটা অবস্থায় পড়েছে যেন তাদের মনে হচ্ছে যে আজকেই তাদের শেষ দিন। এরপর তারা সবাই চোখ বন্ধ করে যারা যেটাই পারে, যারা যে সূরাই পারে, যারা যেভাবেই পারে না কেন আল্লাহর নামটা জপতে শুরু করে এবং তাদের মৃত্যুর শেষ মুহূর্তটাকে দেখতে শুরু করে। ঠিক এই অবস্থাতেই তারা দূর থেকে আজানের
ধ্বনি শুনতে পারে। আর এই আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে নৌকাতে থাকা কাফন পরা অবয়বগুলো একসঙ্গে নদীর পানিতে ঝাঁপ দিল। কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার কোনো শব্দই তারা পেল না। যেন মনে হচ্ছে তারা পানিতে নয়, তারা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর যখন আজান শুনল, তখনও তাদের মন থেকে ভয়টা যে আছে, সেই ভয়টা কাটতেছে না। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তারা এখন পর্যন্ত জীবিত আছে। পর মুহূর্তে যখন সূর্য ওঠার একটু ভাব হলো, তারপরেই তারা ইঞ্জিনটাকে চালু করলো। আর মাঝি এক মুহূর্তও দেরি না করে নৌকা একদম ফুল পাওয়ারে বাড়িয়ে দিল এবং সকাল হতে হতেই সেই নৌকার মানুষগুলো ঘাটে পৌঁছালেন। ঘাটে নেমেই মাঝি কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই জায়গায় যাত্রীবাহী একটা নৌকা ডুবে গিয়েছিল। সেই রাতে সেই নৌকাটা সহ কোনো মানুষকে পাওয়া যায়নি, এমনকি কোনো লাশও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমরা কেউ কোনো কথা বলিনি, কারণ নৌকা থেকে নামার সময় সবাই একটা জিনিস দেখেছিলাম, নৌকায় ভেজা কাঠের ওপর কাদামাখা কয়েকটা পায়ের ছাপ ছিল। আর আমরা তো নৌকায় ছিলাম মাত্র কয়েকজন, তাহলে এই পায়ের ছাপগুলো আসলেই কোথায় থেকে এলো? এরপর সবাই মিলে আমরা সেই নদীর একজন প্রবীণ মাঝির কাছে গেলাম। উনি আমাদের সম্পূর্ণ ঘটনাটা শুনে বেশ খানিকটা চুপ করেছিলেন এবং বললেন যে, বাবা, তোমরা অনেক বেশি ভাগ্যবান যে তোমরা মাঝ নদীতে এরকম একটা বিপদ হওয়ার পরেও বাড়িতে ফিরতে পেরেছো। হয়তো তোমাদের অনেক ভালো কোনো কাজ পৃথিবীতে আছে, কিন্তু তোমরা যেই বিপদের সম্মুখীন হয়েছো, এই বিপদ থেকে মূলত কেউ রক্ষা পায় না। আমি আশা করব তোমরা তোমাদের এই যে জীবনটা আছে, সেই জীবনটা আল্লাহর জন্য ব্যয় করবে। তো রাসেল ভাই, আসলে আমাদের জীবনে অনেক রকম ঘটনা ঘটে থাকে, কিন্তু এই ঘটনাগুলোর মধ্য থেকেও আমাদেরকে বেছে নিতে হবে আমাদের জীবনের জন্য কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ। তো রাসেল ভাই, এই ঘটনাটা যদিও ভৌতিক কিনা জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি আজকে যে ঘটনাটি লিখছি সেটা আমার খালামণির পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার খালামণি সাভার থাকেন। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ৯-১০ বছর আগে। খালামণি তার পরিবার সহ নতুন বাসায় উঠলে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। তখন তাদের টিন শেড বাসা ছিল। প্রায় রাতেই খালামণির মনে হতো কেউ যেন টিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ধীরে ধীরে এই শব্দ যেন এতটাই প্রকট লাগতে শুরু করলো তার কাছে যে তার মনে হতো এখনই যেন টিনটা ভেঙে যাবে। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা এরকম কোনো শব্দ শুনতে পেত না। এছাড়াও খালামণি মাঝে মাঝে গভীর রাতে তার কানের কাছে কারো একজনের কথা বলার শব্দ শুনতে পেতেন, কিন্তু চোখ খুললেই কাউকে আর দেখতে পেতেন না, এবং কোন ভাষায় কথাগুলো বলা হচ্ছিল এটাও তিনি বুঝতে পারতেন না। তাদের সাথে তখন তাদের কাজের মেয়ে নাসিমা থাকত, যে এক রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠলে ডাইনিং টেবিলে অনেকগুলো কালো অবয়বকে বসে থেকে ফিসফিস করে কথা বলতে দেখে। অবয়বগুলোর মুখ না দেখলেও তাদের চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায় এবং এই ঘটনা সবাইকে জানালে প্রথমে কেউই বিশ্বাস করে না। কিন্তু এই ঘটনার কিছুদিন পরে এক রাতে খালামণি ডাইনিং রুম থেকে অনেকের হাঁটা চলা, কথাবার্তার আওয়াজ শুনতে পান। চোর ঢুকলো কিনা এটা দেখার জন্য তিনি যখন ডাইনিং রুমে যান, তখন তিনি কিছুই দেখতে পারেন না। তিনি বাথরুমে যাওয়ার জন্য যখন বাথরুমের দরজা খুলেন, তখন তিনি আবছা আলোয় 3টা অবয়ব দেখেন, যেগুলো তাকে দেখেই ছোট ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ বাথরুমে তিনি হালকা আলোয় দেখেন যে সেখানে
ছায়ার মতো 3টা অবয়ব রয়েছে, যেগুলো তাকে দেখে বাথরুমের ভেন্টিলেটর থেকে বের হয়ে যায়। এরপর তিনি আবার তার পেছনে ফিস ফিস করে কথা বলে অনেকের হাঁটা চলা করার শব্দ পান। তিনি এবার এতটাই ভয় পেয়ে যান যে পেছনে ফিরে তাকানোর শক্তিও তার থাকে না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এক পর্যায়ে শব্দ থেমে যায়। তিনি সাহস সঞ্চার করে পেছনে তাকান এবং এবার তিনি যা দেখেন তা তাকে সত্যিই বিশ্বাস করাতে বাধ্য করে যে এই বাসায় তারা ছাড়াও অন্য কোনো শক্তি বা অশরীরী কিছু আছে। তিনি দেখেন যে ডাইনিং টেবিলে 6টি অবয়ব বসা এবং অবয়বগুলো অনেক লম্বা ছিল। তবে অন্ধকারের জন্য খালামণি তাদের চেহারা দেখতে পারেননি। তিনি এই দৃশ্য দেখে আল্লাহ বলে একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর জ্ঞান ফিরলে তিনি সবাইকে এই ঘটনাটি বলেন এবং পূর্বে ঘটা সকল ঘটনার পরিপ্রেক্ষিতে সকলে বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। স্থানীয় এক হুজুরের কাছ থেকে তারা জানতে পারেন যে এই বাসায় অনেকদিন যাবৎ কেউই থাকে না। তাদের আগে যারা এই বাসায় থেকেছেন তারাও বিভিন্ন সমস্যার কারণে বেশি দিন এই বাসায় থাকতে পারেননি। এই বাসাতে অনেকগুলো খারাপ জিন থাকে যারা নানানভাবে মানুষকে ভয় দেখায়। এবার খালামণি বাসা পরিবর্তন করে ওই এলাকায় অন্য একটা বাসায় ওঠেন এবং নতুন বাসায় উঠে মিলাদ দেন। নতুন বাসায় তখনও সব জিনিসপত্র নেওয়া হয়নি। দেখে হুজুর রাতে ওই বাসায় থেকে যাওয়ার এবং বাসায় থেকে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। রাতে বাসায় একা থাকার সময় হুজুরকে অদৃশ্য কেউ একটা থাপ্পড় দেয়। এই ঘটনার পর হুজুরও কিছুটা ভয় পেয়ে যান এবং পরের দিন খালামণিকে বলেন যে ওরা আপনাদের সাথে এখনো আছে, খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা করবেন বলে হুজুর চলে যান। এবার খালামণিদের সাথে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একদিন খালাতো বোন আর কাজের মেয়ে নাসিমা বাসায় একা ছিল। ভর দুপুরে নাসিমা ঘুমিয়ে পড়ে এবং খালাতো বোন তার পাশে শুয়ে থাকে। হঠাৎ করে কেউ একজন আমার খালাতো বোনের নাম ধরে ডেকে দরজা খুলতে বলে। সেও কোনো কিছু না ভেবে দরজা খুলে দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। দরজা আটকিয়ে যখন সে তার রুমের দিকে যায় তখন সে দেখে তার রুমের ফ্লোরে 7-8 ফুট লম্বা ও বীভৎস চেহারার একজন কেউ শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে এতটাই ভয় পায় যে অনেক রাত সেই চেহারার কথা মনে করে সে ঘুমাতে পারে না। এছাড়াও একবার আমার ছোট মামা তাদের বাসায় বেড়াতে যান। তার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল। এক রাতে তিনি সিগারেট খাওয়ার জন্য বাসার বাইরে যান। সিগারেট খাওয়া শেষ হলে তার দিকে 2 জন লোক আসতে দেখেন। তারা মামার কাছে চলে এলে মামা তাদের পরিচয় জানতে চান। তারা কোনো কথা না বলে মামার দিকে এগোতে থাকে এবং আস্তে আস্তে ছোট হতে থাকে। মামা এটা দেখে ভয়ে পেছনে যেতে থাকেন এবং এক পর্যায়ে ছোট হতে হতে ওই লোক দুটি 2টা বিড়ালে পরিণত হয়ে মামার 2 পাশ দিয়ে চলে যায়। মামা প্রচন্ড ভয়ে দৌড় দিয়ে বাড়িতে আসেন। মামা এই ঘটনা খালামণিকে জানালে খালামণি বড় হুজুরকে কাছে গিয়ে সমস্যার কথা বলে তাবিজ নিয়ে আসেন। তবে হুজুর তাদেরকে বিয়ে বাড়িতে কিংবা সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো বাচ্চা আছে এমন বাড়িতে যেতে নিষেধ করেন, অর্থাৎ বাড়ির প্রত্যেক সদস্যকে। হুজুরের কথা মতো চলেই গেল 1-1.5 বছর, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এক সময় তাদের এক প্রতিবেশীর বাচ্চা হলে আমার খালাতো বোন ওই বাড়িতে বাচ্চা দেখতে যায়। সে ওই বাড়ির দরজার প্রবেশ পথে পা রাখতেই আছাড় খেয়ে পড়ে যায়। এর কিছুদিন পর থেকেই তাদের সাথে আবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। এবার জিনগুলো দূর থেকে নয়, বরং একেবারে কাছ থেকে ভয় দেখাতে শুরু করে। রাতের বেলা প্রায় ঘুমন্ত অবস্থায় পা ধরে টান দিতে থাকে। ঘরের কোনায় বিভিন্ন অবয়বে দাঁড়িয়ে থাকতে শুরু করে। আমার খালাতো বোনের এক রাতে ঘুম ভেঙে গেলে সে তার থেকে 1-1.5 হাত উপরে তারই মতো দেখতে একজন তার দিকে মুখ করে হাওয়ায় ভেসে থাকতে দেখে।
এসব ঘটনা তাদের কাজের মেয়ে ভয় পেয়ে তাদের বাসায় কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আমার খালাতো বোন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে তাকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন পড়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমার খালুর সাথে কোনো ঘটনাই ঘটে না। খালামণি পুনরায় হুজুরকে ডাকেন এবং তাকে দিয়ে বাড়ি বন্ধক করে নেন। এতে জিনগুলো বাসার ভেতরে প্রবেশ করতে না পেরে প্রায় বিভিন্ন আত্মীয় স্বজনের কণ্ঠ দিয়ে তাদের ডাকতে শুরু করে। এছাড়াও খালামণি মাঝে মাঝে রাতের বেলা বাসার বাইরে তার মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন, অর্থাৎ আমার খালাতো বোনকে রাতের বেলা বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। চোখের পলক পড়ার সাথে সাথেই সে আবার অদৃশ্য হয়ে যায়। আমার খালামণি ও তোর পরিবার এখনো ওই বাসাতেই থাকেন, তবে বড় হুজুর দেখিয়ে অনেক নিয়ম নীতি মেনে চলার মাধ্যমে এখন তারা আর তেমন কোনো সমস্যার সম্মুখীন হন না। তার নাম আলামিন, তিনি ত্রিপুরা থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। এই ঘটনাটা ঘটেছে তার সাথে এবং তার কাজিনের সাথে, মানে তার খালাতো ভাই। তো তারা দুজনে একসাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন ছিল বৈশাখ মাস, বাজারে বাজারে মেলা অনুষ্ঠিত হতো। তো তারা ঠিক করলো মেলায় যাবে। তো বলে রাখা ভালো, তাদের নানার বাড়িতে একদম একটা অজপাড়া গা, তথা মানুষ বসবাস করে না। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, এমনিতেই তাদের ত্রিপুরাতে একটু পাহাড় বেশি। তো তারা মেলার দিন মেলায় যাবে এমন প্রস্তুতি নিচ্ছে। তাদের এইখানে মেলা হয় রাতে। তো তারা যাবে, যেরকম গাড়ির ব্যবস্থা ছিল না, তো তারা একটা বাইসাইকেল নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়। তারা ভালোভাবে মানে গিয়ে পৌঁছায় এবং মেলাতে, এবং সেখানে গিয়ে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং কিছু জিনিস কেনাকাটা শেষ করে রাত 9টা বেজে যায়। ওই দিন তাদের নানুর বাড়ির এলাকায় কানু ফকিরের বাড়িতে ওরস ছিল। তো তাদের প্ল্যান ছিল এখানে এসে যেখান থেকে ওরস হয়ে তাদের বাড়িতে যাবে। তো ওখানে বাউল গান হয়। তো মেলা থেকে বাড়িতে তারা আসছে, তো তিনি সাইকেল চালাচ্ছিল, তার ভাই তার পেছনে বসা। রাস্তার দুপাশে জঙ্গল এবং খুব অন্ধকার রাস্তা। তাদের কাজিনের কাজিনের হাতে একটা টর্চ লাইট ছিল, ওটার আলোতেই তারা আস্তে আস্তে আসছিল। হঠাৎ করে টর্চ লাইটের চার্জ শেষ হয়ে যায়। তখন আর কি করবে, তারপরে তারা আস্তে আস্তে সাইকেল চালানো শুরু করে। কিন্তু হঠাৎ সামনে এগোনোর পর মানে তারা কিছুই দেখে না, কিন্তু সামনে কি যেন একটা জ্বলছে, ওটা দূর থেকে দেখা যাচ্ছে রাস্তার মাঝখান থেকে। ওটা দেখে তিনি আর তার কাজিন ওটার দিকে এগিয়ে যায়। ওটা কি দেখার জন্য গিয়ে দেখে একটা সাদা ডিমের মতো পড়ে আছে রাস্তার মাঝখানে এবং খুব জ্বলছে, ঝিকমিক করে জ্বলছে। তার কাজিন বলে ওটা তিনি বাড়িতে নিয়ে যায় এবং দেখবে এটা কি। তো তিনি তৎক্ষণাৎ বারণ করে, না এটা নেওয়া ঠিক হবে না, রাস্তার জিনিস। তো তিনি ওই ছেলেটা তার কথা শুনলো না, তার কাজিনটা। কিন্তু সেটা নিভেই এরকম তার একটা প্ল্যান। সেটাকে ধরে তার হাতে দেখলো এবং তখনও তিনি প্রচণ্ড রকম বারণ করতে থাকলো, কারণ এটা নিলে কি বিপদ না আসে। তখন তিনি সেটা আবার রেখে দেয়। তখন তারা আবার সাইকেলে ওঠে, তো নানুর বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসে। তার কাজিন বলছে তার পায়ের মধ্যে কে যেন জুতা জোরে বাড়ি মেরেছে। তো তারা সাথে সাথে সাইকেল থেকে দুজনে পড়ে যায়, কিন্তু তিনি তেমন একটা ব্যথা পায় নাই। কিন্তু তার কাজিন প্রচণ্ড রকম ব্যথা পেয়েছে এবং তার সামনে থেকে গিয়ে ছিটকে পড়ে গেছে। তখন তার ভাই এত ব্যথা পেয়ে যায়, তো অন্ধকারে তিনি কিছু দেখা যাচ্ছিল না। তো তিনি আবার তার ছোট টর্চ লাইট চলছে কিনা ট্রাই করে জ্বালানোর জন্য। হঠাৎ করে আবারও সেটা জ্বলে ওঠে, তখন টর্চ লাইট জ্বলছিল না। তো তারা সাইকেল নিয়ে প্রচণ্ডভাবে দৌড়াচ্ছিল। তখন নানুর বাড়ির দিকে যায়। হঠাৎ করে একটু সামনের দিকে দেখে রাস্তার মাঝখানে একটা সাপ শুয়ে আছে। ওটা দেখে তারা আরো ভয় পেয়ে যায়। সাপটা এত বড় ছিল, কিন্তু মোটা ছিল না, অনেকটা চিকন একটা সাপ। পুরো রাস্তা ধরে সাপটা শুয়ে আছে, অনেকটা বড় আকারের লম্বা সাপ, কিন্তু চিকন। তারা কিভাবে যাবে? এতটুকু জায়গা ছিল না যে তারা একটু ক্রস করে যাবে। তো তারা সাপটা অতিক্রম করে সামনের দিকে যাবে। তখন যতই চেষ্টা করছে সাপটাকে অতিক্রম করা, ততই যেন সাপটা রাস্তার পাশ থেকে দূরে সরে যায়। কিন্তু সাপ তারা দেখছে জীবিত, কিন্তু দেখছে যে ওইটা রাস্তা থেকে আর সরছে না, তাদের জায়গা দিচ্ছে না যাওয়ার জন্য, তারা ডিঙিয়ে যাবে যে। তখন তারা চিন্তা করলো যে সাপটাকে মেরে তারপরে এই রাস্তা অতিক্রম করে যাবে। তখন রাস্তার দুপাশে তারা সাপটাকে মারার জন্য লাঠি খোঁজে। হঠাৎ করে তিনি একটা লাঠি পেয়ে যায় এবং রাস্তার পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে, ওখান থেকে একটা লাঠি নিয়ে আসে। এসে দেখে ওই সাপটা আর নাই, সাপটা চলে গেছে। তারা দুজন আবারও দৌড়ে সামনে আসে। একটু সামনে এসে দেখে দুটো বিড়াল একসাথে ঝগড়া করছে এবং প্রচণ্ড রকমের ভয়ঙ্কর আওয়াজ করছে বিড়ালগুলো। তারপর তারা ওগুলো পাশ কাটিয়ে নানার বাড়ি চলে আসে। রাতে তারা আর বাড়ির কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ে। তারা দুজন ঠিক করে সকাল 9:30টার দিকে
এক সময় ঘুম থেকে ওঠে এবং কাজিন ঘুম থেকে ওঠে আর হাঁটতে পারে না, তার পায়ে প্রচণ্ড রকমের ব্যথা, পা অনেকটা ফুলে গেছে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং এক্স রে করা হয়। ডাক্তার বলেছে তেমন কিছু হয় নাই, একটু জোরে ব্যথা পেয়েছে, কয়েকদিন আস্তে আস্তে হাঁটতেই ঠিক হয়ে যাবে। তো পরে ফোলাটা কমে কিন্তু ব্যথা কমে না। তাদের নানুর বাড়ির পাশে একটা কবিরাজ ছিল, কবিরাজ নিয়ে আসার পরে কবিরাজ অনেক ঝাড়ফুঁক করার পরে তাবিজ দিল এবং বললো যে ওই দিন যদি সাদা জিনিসটা তারা নিয়ে আসতো তখন তাদেরকে ওই জিনগুলো মেরে ফেলতে পারতো। তো পরবর্তীতে সময় তারা ওইটাকে চিন্তা করে অনেকদিন ওই কবিরাজের কথা মেনটেন করেছে। তো এর পরে উনি ওনার কাজিন সুস্থ হয়ে গেছিল এবং উনি পরে সৌদি আরব চলে যান। তো এইটাই ঘটনা। এই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তানভীর দিনাত। তিনি ফরিদপুর থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং তিনি তার বয়স যখন 11 তখনকার ঘটনা এটা, এবং তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলেন। তিনি 11 বছর বয়সে তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হন এবং একদিন তিনি তার রুমে ঘুমিয়েছিল। সকালবেলা উঠে দেখেন বিছানায় 2টি ডাব। তো ভোর 5টার সময় এগুলো দেখে তার কাছে অস্বাভাবিক মনে হতে থাকে। তো এই জন্য তিনি সাথে সাথে তার আম্মুকে ডাকে এবং রুমে আসতে বলে। তো তাদের কাছে জিজ্ঞেস করলো এগুলা কি তোমরা রেখেছো কিনা। তো তার উত্তরে বলে যে না, এগুলো তো তারা রাখে নাই। তো এই কাহিনী যখন সারা বাড়ি জেনে গেল যে তার বড় চাচা সেগুলো নিয়ে গেল এবং কি করলো সেটা তিনি জানেন না। এরপর তিনি তাদের গ্রামের হুজুরের কাছে নিয়ে যায় তাকে এবং সে ঝাড়ফুঁক করে দেয় এবং বলে পানি পড়া খেতে। তারপর 4-5 দিন ভালোভাবে কেটে যায়। হঠাৎ করে তার আম্মু একদিন তার রুম পরিষ্কার করতে গিয়ে খেয়াল করে তার খাটের কোণায় কি যেন একটা ঝুলছে। তখন সে সেটা বের করে দেখে কাফনের কাপড় দিয়ে মোড়ানো কিছু জিনিস। সেগুলোর মধ্যে ছিল নখ, সেগুলি হয়তো তার না, কিছু চুল তার এবং সরিষা এবং কিছু ডালপালা। এগুলো সবাইকে দেখানোর পর সবাই বলে কোনো বড় আলেমের কাছে নিয়ে যেতে। তখন সে আলেমকে কাছে যাওয়ার পরে তো তাকে কেউ জাদু করেছে। তখন সে তাকে কিছু পানি পড়া দেয় এবং একটি তাবিজ দেয়। ওই তাবিজ দেওয়ার পর আবারও ভালোভাবে সবকিছু কাটছিল। হঠাৎ করে তিনি একদিন খেয়াল করে তার সেই তাবিজটা তার সাথে নাই। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন তার বারান্দার ফ্লোরে একটা ডিম। বলতে গেলে তার ঘরটা ছিল মাটির ফ্লোরের আর কি, পাকা ছিল না। তো সকালে উঠে কৌতূহলের বশে তিনি একটা শাবল নিয়ে খুঁড়তে থাকে এবং সেই ডিমটি পায়। তিনি স্বপ্নে দেখেছিল এবং পরের দিন সে শাবল নিয়ে খোঁড়ে। তো যখন তিনি খুঁড়তে থাকে তখন তিনি আম্মুকে বলছিল যে তিনি এটা স্বপ্নে দেখেছে। তো ডিমটা পাওয়ার পর তার আম্মু সবাইকে ডাক দেয়। এটা হওয়ার পর তার বড় চাচা আবারও সেই বড় আলেমকে ফোন দেয় এবং ফোন দিয়ে বিস্তারিত সবকিছু জানায়। তখন সে বড় চাচা অন্য একটা আলেমের সাথে যোগাযোগ করতে বলে, বড় চাচাকে বলে আর কি। সেই বড় আলেমের ঠিকানাও তিনি দিয়ে দিয়েছিলেন। এর মধ্যেই তিনি তার বাসার পাশে খেলা করছিল একদিন। সেখানে ছিল মাত্র একটা গাব গাছ, তার একটু দূরে একটা বড় বড় হিজল গাছ ছিল। তিনি খেলা করতে করতে গাব গাছের দিকে তাকায় এবং দেখে গাব গাছটা একেবারে নিচে থেকে কেঁপে উঠল। তিনি এটা দেখে সাথে সাথে দৌড় দিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তিনি নিজেকে আবিষ্কার করে তার বিছানায়। জ্ঞান ফেরার পর তার শরীর আর সুস্থ ছিল না, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তার শরীরে ছিল না একটু শক্তি। তার আম্মু তার মাথায় পানি ঢালে এবং তেল দেয়। ওই দিন তিনি তার আম্মুর সাথে ঘুমায়। সেদিন স্বপ্নে দেখে তার আম্মু তার গলা চেপে ধরেছে এবং তার আব্বুর হাতে একটা বড় ছুরি দেখে তাকে দেখছে যে সেটা তাকে জবাই করার জন্য চেষ্টা করছে আর তিনি ছটফট করছে। তার মুখ দিয়ে কোনো দুয়া দুরুদ বেরোচ্ছিল না। তিনি ভেবেছিল তার দিন আজকেই শেষ এবং তিনি ওই মুহূর্তে শুধু আল্লাহকে স্মরণ করছিল তার যতটুকু তিনি ওই ছোট বয়সে যতটুকু সম্ভব। হঠাৎ তিনি চোখ খুলে যায় এবং দেখে মাটি থেকে 4-5 হাত উপরে তিনি চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার গলা দিয়ে কোনো ধরনের আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ তিনি নিচে পড়ে যায় এবং সাথে সাথে তার আব্বাম্মুর ঘুম ভাঙে। ওই সময় আসলে আজান দিচ্ছিল। তারপর তাকে সেই বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই বিষয়টা তাকে ভালো করে জানানো হয়। সে বলে বিষয়টা অনেক গুরুতর হয়ে গেছে। তাকে সামান্য ঝাড়ফুঁক দেয় এবং 2-3টা তাবিজ দিয়ে 5 দিন পর আবার আসতে বলে। এর 2 দিন পরে তার তাবিজটি হারিয়ে যায়। আবারও তার শরীর অসুস্থ হয়ে যায়। তখন সে বড় আলেমকে তাদের বাসায় আসতে বলা হয়। সে আলেম তাদের বাসায় এসে জলদি বাড়ি বন্ধ করতে হবে বলেন। বাড়ি বন্ধ করার সময় আর তার তাবিজটা সেই হিজল গাছের নিচে পায়, কিন্তু তাবিজের ভেতরে কিছুই ছিল না, শুধু খোসাটা ছিল। তারপর সে তাকে নতুন একটা তাবিজ দেয় এবং বলে এটাকে খুব সাবধানে রাখতে হবে, এটা হারিয়ে গেলে নাকি তার এবং এই আলেমের বড় ধরনের ক্ষতি হতে পারে। তখন সে বলল তিনি আরও 3 দিন পর আবার আসবেন। এই 2 দিন পর তাবিজ থাকা অবস্থায় তিনি দুপুরে সেই হিজল গাছে একটা লোককে দেখতে পায়
যার শরীরে কোনো কাপড় ছিল না, এবং তার সাদা মানে তার চুলগুলো অনেক জট বাঁধা ছিল, এবং চোখে পড়তেই সে খুব বিচ্ছিরি একটা হাসি দেয় তার দিকে। ওইটা দেখে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সন্ধ্যায় তিনি জ্ঞান ফিরে পায় এবং তার শরীরে ছিল অনেক জ্বর। তারপরের দিন হুজুর আবারও আসে তার বাসায় মাগরিবের সময়। সেই হুজুরের সাথে ছিল আরও 3 জন লোক। তারা তাদের জিনকে হাজির করে এবং জিনদের জানতে পাঠায় যে কেন তার সাথে এরকম হচ্ছে। তারা ছিল মোট 7 জন, এবং সেই জিন তাদেরকে বলে তাকে নাকি 21টা তাবিজ করা হয় জাদু করতে যেয়ে। এই 21টা তাবিজ ছিল ভয়ানক 7 জায়গায়। 7টা ছিল শ্মশানে, 11টা ছিল কবরস্থানে, এবং 3টা আছে তার বাসার আশেপাশে। তো সেই 4 জন আলেম সেই বাসার আশেপাশে তাবিজগুলো উঠাতে বলে এবং তাদের জিনদেরকে উঠাতে বলে, এবং সেই 3টা তাবিজ ছিল একটা গাব গাছের নিচে, আর বাকি 2টা ছিল হিজল গাছের নিচে। আর বাকি 18টা তাবিজ উঠানো হয় এবং জিনদের দিয়ে সেটা 4টা খাসিও একটা মহিষ দেওয়া হয় তাদেরকে। এরপর তাদেরকে জানানো হয়, এবং তাদের খুব নিকটাত্মীয় এই কাজটি করেছেন, কিন্তু তাদের নাম প্রকাশ করে না, কারণ ওই আলেমের নিয়ম ছিল নাম প্রকাশ করা যাবে না। তো এটা ছিল তার সাথে ছোটবেলার একটি ঘটনা, এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তিনি তার জীবনে একটা ভৌতিক ঘটনা শেয়ার করেছেন যা রহস্যের জটে আটকানো। তো তিনি কোনো সমাধান পায়নি এবং কখনো শেয়ার করতে পারেনি কারোর সাথে, কারণ সবকিছুই সবার সাথে শেয়ার করা যায় না। তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, এটা প্রায় 4 বছর আগের ঘটনা। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা কনফারেন্সে ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য 5 জনের একটা টিমকে সুযোগ দেওয়া হয়। তো তিনি সৌভাগ্যক্রমে সেই টিমে থাকার জন্য সুযোগ পায়। তো তারা সকল কাগজপত্র ঠিকঠাক করার পরে কনফারেন্সের জন্য ইন্দোনেশিয়াতে রওনা দেন। তো তাদের মোটামুটি দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছায় তারা বান্দা দ্বীপপুঞ্জের স্পাইস আইল্যান্ডে। ওখানে থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় ছোট্ট একটা পাহাড়ের পাদদেশে একটা হোটেলে। পরিবেশটা আসলেই খুব মনোমুগ্ধকর। তখন বিকাল হয়ে গেছে, তারা সবাই মোটামুটি ক্লান্ত। তো তারা সবাই রুমে গিয়ে ফ্রেশ হবে। তাদের 5 জনের রুম, 5 জনের জন্য রুম হচ্ছে 3টা, 2টা ডাবল রুম আর একটা সিঙ্গেল রুম। সমস্যা বাঁধলো, সিঙ্গেল রুমে কেউ থাকতে চায় না। অবশেষে তিনি সিঙ্গেল রুমে যায়। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে তিনি বের হয় হোটেলের আশেপাশে ঘুরে ফিরে আস্তে আস্তে তার রাত হয়ে যায়। সবাই ক্লান্ত, সুতরাং খেয়ে দিয়ে যে যার রুমে চলে যান। রাত তখন মোটামুটি হয়েছে, তিনি তখন আধো ঘুম। হঠাৎ কারো স্পর্শ পেয়ে তার ঘুম একেবারেই নেই হয়ে যায়। তিনি দেখেন একটা মেয়ে, লম্বা, খুব সুন্দরী, এবং তিনি খুব মোটামুটি সাহসী, সুতরাং ভয় পেলেও বুঝতে দেয়নি। তিনি মেয়েটাকে ঠান্ডা গলায় প্রশ্ন করলো, হু আর ইউ? জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটা বলল যে আই এম অ্যাপয়েন্টেড ফর ইউ। তো তার তিনি বলেছেন যে আসলে মোটামুটি আধুনিক ছেলে, আর তখন এত নাস্তিক টাইপের ছিল তিনি, সুতরাং বিষয়টাকে তিনি স্বাভাবিকভাবেই নেয়। মেয়েটা ভোরে চলে যায়। তিনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কনফারেন্সে চলে যায়। বিকালে ঘুরতে বের হয় আবারও, এবং তিনি খুব স্বাভাবিকভাবে নিয়েছে, সুতরাং এটা একটা হোটেল ম্যানেজমেন্টে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আর এটা নিয়ে তিনি বন্ধুদের সাথে তেমন একটা আলোচনা করেনি। তো যথারীতি তিনি কনফারেন্স করেছে এবং ঘুরে ফিরে শেষ করেছে, সেখানে ঘোরাফেরা শেষ করেছে। তো ওখানে তারা 6 জনের মতো ছিল। প্রতি রাতেই মেয়েটা একটা নির্দিষ্ট সময় আসতো এবং ঘরে চলে যেত। শেষের 2 দিন তিনি মেয়েটা না আসা পর্যন্ত সজাগ থাকে। মেয়েটা সোজা দরজা খুলে ঢুকতো এবং তিনি মনে করতো হয়তো নিশ্চয়ই তার কাছে রুমের ডুপ্লিকেট চাবি আছে। তো মেয়েটার সাথে তার মোটামুটি অনেক কথা হয়, তিনি অনেক গল্প করেন, এবং মেয়েটা যে ইংরেজিতে পটু না সেটা একদমই না, এবং তিনি যে খুব দক্ষ সেটাও না। সুতরাং অল্প অল্প কথা হলেও তিনি বুঝতে পেরেছেন, বেশি দূর এগোতে হয়নি। তো সব কিছু মিলিয়ে তিনি মেয়েটাকে প্রতি একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে গিয়েছিল। মেয়েটার সঙ্গে অদ্ভুত ভালো লাগা শুরু হয়ে যায় তার মধ্যে। তো এই বিষয়টা তিনি শেষ রাত পর্যন্ত কারোর সাথে শেয়ার করেনি। তো শেষের দিন, যেদিন চলে আসবেন, সেদিন ঘুম থেকে উঠে দেখে খাটের পাশে একটা টোকেনের মতো চিঠি, তার উপর একটা নুপুর রাখা। মেয়েটা একজোড়া নুপুর পায়ে দিয়ে আসতো সবসময়। নুপুর জোড়া খুব আনকমন এবং খুব অদ্ভুত সুন্দর। তো চিঠি তুলে দেখলো সেখানে লেখা, ইউ হ্যাভ টু লিভ, তোমাকে চলে যেতে হবে, লিভ, চলে যাও। ইউ উইল কাম এগেইন অ্যান্ড উই উইল মেট, তুমি এখানে আবার আসবে এবং আমরা আবার দেখা করব। প্লিজ অ্যাকসেপ্ট মাই সিম্বল অফ লাভ অ্যান্ড বি সেফ ফর দ্য ডে। আমার এই উপহারটি তুমি গ্রহণ করো এবং ভালো থেকো। তো তিনি চিঠিটি এবং নুপুরটি ব্যাগে রেখে ফ্রেশ হতে যায়। তাদের বিকালে চলে যেতে হবে, এই জন্য তারা দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে। তো তারা বের হয় সবাই। হঠাৎ হোটেল থেকে
বের হওয়ার আগে কেন মনে হলো তার কাছে কেন মনে হলো তিনি সবাইকে দাঁড়াতে বলে হোটেলের রিসেপশনে যায়, গিয়ে বলে যে আপনাদের এই যে মেয়েটা একটা আসতো, ভালো ছিল, তার ভালো লেগেছে। তো রিসেপশনিস্ট তার দিকে কেমন করে তাকালে মনে হলো তিনি পাগল ভাবছেন না তো। তিনি কিছু সময় পর ঠান্ডা কণ্ঠে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে জনাব, আমাদের এখানে এরকম কোনো মেয়ে কাজ করে না। তুমি কিছুটা আশ্চর্য হয়ে যায় এবং ওখান থেকে চলে আসে। তিনি তার বন্ধুদের সাথেও জিনিসটা শেয়ার করে না, তবে কথায় কথায় এই কয়দিন যে গাইড ছিল তাকে জিজ্ঞেস করে এই হোটেলে এরকম কোনো মেয়ে আছে কিনা। উনি বললেন এখানে নেই, কিন্তু চাইলে বাইরে থেকে কোনো মেয়ে যদি আপনি আনতে চান, মানে ওরকমভাবে মিন করেছেন। তো তারা বন্ধুরা একটা মজা করলো এবং এটা ওই দিন বিকালে তাদের চলে আসতে হয়, কিন্তু থেকে যায় কিছু রহস্য, ওই মেয়েটাকে এবং আবার কখনো কি তার দেখা পাওয়া যাবে কিনা। অনেক প্রশ্নের ভিড়ে থেকে যায়, এত রাতে, গভীর রাতে সেই মেয়েটি এসেছে এবং এই মেয়েটি এসে কিছুক্ষণ পর চলে যাচ্ছে। এটা একটা রহস্যের মতো ছিল এবং তার সাথে কথা পর্যন্ত হয়েছে। তার কাছে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত ছিল ওই নূপুরটা। কোনো এক সময় খুব বড় একটা ক্রাইসিসে পড়ে, তখন তার নূপুরটি তার সামনে পড়ে এবং সেটা সে একটা সময় বিক্রি করে দেন এবং বহুত জায়গায় ওইটা বিক্রি করার জন্য ঘুরে কোথাও বিক্রি করতে পারেন নাই, কারণ হিসাব জানতে পারে এটা কোনো ধাতু দিয়ে তৈরি, এটাই তার আইডেন্টিফাই করতে, কোন ধাতু দিয়ে তৈরি এটা তার আইডেন্টিফাই করতে পারে নাই। মানে এটা কি দিয়ে, কিসের ম্যাটেরিয়ালের তৈরি। যেমন সোনা আপনি ইজিলি গোল্ড কোনটা সেটা বোঝা যাবে, অথবা সিলভার কোনটা, অথবা রূপা কোনটা সেটা বোঝা যাবে, কিন্তু এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা তিনি কারো কাছে যে কোনো হদিশ পাননি। তিনি বিরক্ত হয়ে নূপুরটা সিন্ধুকে রেখে দেয়। এর ঠিক কিছুদিন পর থেকে রহস্যজনকভাবে ওই সিন্ধুকে নূপুর এবং চাবি তিনি কোনোটাই খুঁজে পায়নি। এবং এটা ছিল তার একটা অদ্ভুত রহস্যের কথা। তিনি তার পার্সোনাল একটি কথা শেয়ার করেছেন এবং আমি তার কথাটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। তো এই ঘটনার সাথে জড়িত যারা ছিল তারা আজকে কেউ বেঁচে নেই, কিন্তু ঘটনাটা আমি শুনেছিলাম আজ থেকে প্রায় 2-3 বছর আগে। আমার দাদুও এখন আর বেঁচে নেই। তো ঘটনাটি আমি সরাসরি শুরু করছি। ঘটনাটি ছিল আমাদের গ্রামের একজন ভয়ানক তান্ত্রিককে নিয়ে, যেই তান্ত্রিক মানুষের আড়ালে কালো জাদু করত এবং বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। আমার দাদু এবং আমার দাদুর যারা বন্ধু ছিল তখন তারা একদম যুবক বয়সের, 12 থেকে 15 বছর বয়সের মধ্যেই তারা ছিল। তো ওই যেই গ্রাম ছিল সেই গ্রামে ওই তান্ত্রিকটা আসলে হঠাৎ করে কোথাও থেকে আসছিল, কেউ জানে না, কিন্তু ওনাকে দেখে, ওনার বেশ এবং ওনার স্রোত দেখে সবাই ওনাকে পছন্দ করে এবং সবাই মনে করে যে আসলে ইনি সত্যিই কিছু জানেন। এবং তারপরে তাকে ওই আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে তাকে রাখা হয় এবং তাকে বলা হয় যে আপনি এখানেই থাকেন এবং আপনার খাবার ব্যবস্থা করা হবে। এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিবেলা খাবার ওই মসজিদে এসে পৌঁছে দেওয়া হয়। তো এই তান্ত্রিক সাধারণত মানুষের উপকার করত বলতে কারো কোনো জ্বর, ভয়, ফুক এরকম কিছু হলে ঝাড়ফুঁক করতেন, বিভিন্ন সমস্যার তিনি সমাধান করতেন। কিন্তু এই তান্ত্রিকের শেষ পরিণতি আসলে কি হয়েছিল, যদি আপনারা আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শোনেন তাহলে হয়তো জানতে পারবেন। তো রাসেল ভাই, এই তান্ত্রিকটা যখন আমাদের ওই গ্রামে আসছিল তখন গ্রামে একটা অভাব চলতেছিল। এই গ্রামের মধ্যে সেই বছরে বন্যায় বেশ ফসলের জমি নষ্ট হয়ে যায়। আর রাসেল ভাই, আমাদের গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান, আর এই ধানের উপর নির্ভর করেই মানুষ কিন্তু চলে আর কি। তো সেই সময় প্রচুর পরিমাণে বন্যা হওয়ার কারণে অনেক ধানের জমি নষ্ট হয়ে যায়, মানুষ ধান পারে না এবং এর ফলে কৃষকের অনেক রকমের সমস্যা তৈরি হয়। যেমন তাদের সংসারে খাবার থাকে না, তারা বিভিন্ন রকমের পরিশ্রম শুরু করে দেয়, বিভিন্ন সমস্যার মধ্যে তারা তৈরি হয় এবং এরপর থেকে তারা
ওই যে কবিরাজ আছে সেই কবিরাজের শরণাপন্ন হওয়া শুরু করে। তাদের সংসারে যদি কোনো অভাব লেগে থাকে তখন তারা বলে, ওই কবিরাজকে গিয়ে বলে যে দেখেন তো আমার কোনো অভাব আছে কিনা, আমার শনি লেগেছে কিনা। তখন সেই কবিরাজ কিছু একটা করে তাদের কাছ থেকে টাকা নিত এবং এই টাকা দিয়ে টাকার বিনিময়ে তাদেরকে একটা তাবিজ দিত এবং বলতো এটা তোমার শরীরে বেঁধে রাখো বা বাড়িতে বেঁধে রাখো, তোমার সংসারে উন্নত হবে, তোমার কোনো সমস্যা হবে না, এই সমস্ত কাজ করতো। এবং দেখা যাইতো বেশ কিছুদিনের মধ্যে কিছু ফলাফলও আসতো। তো এইটা যখন ফলাফল তারা পাইতো, তারা সবাই সেই তান্ত্রিককে বিশ্বাস করা শুরু করে দেয়। কিন্তু রাসেল ভাই, সবথেকে ভয়ানক যেই বিষয়টা ছিল সেই বিষয়টা হচ্ছে ওই তান্ত্রিক মসজিদে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করত। যেমন মানুষের সংসার বিচ্ছেদ করে দিত, কারো কারো মানে একজন আরেকজনের প্রতি প্রতিশোধের জন্য কালো জাদু করা হতো, তারপর কারো ফসল নষ্ট করার জন্য জাদু করা হতো, কারো মানে মানুষ নষ্ট করার জন্য জাদু করা হতো। বিভিন্ন ধরনের কালো জাদুর মধ্যে সে লিপ্ত হয়ে যেত এবং এই কালো জাদুগুলো করার জন্য তার বেশ কিছু উপকরণ দরকার হইতো। যেমন ধরেন মানুষের লাশ, তারপর হচ্ছে লাশের মাটি, মানে লাশের কবরের ভিতরের মাটি, লাশের চুল, লাশের কাফনের কাপড় এবং এই সমস্ত থেকে ধরে আরও বিভিন্ন রকমের জিনিসপাতি তার লাগতো আর কি। তো এই জিনিসপাতিগুলো তো সে আনতে পারতো না, কারণ সে তাকে যদি কোনোভাবে বাইরের লোক ধরে বা বাইরের লোকের কাছে সে ধরা পায় তাহলে সে ধরা খেয়ে যাবে, তাকে গ্রাম থেকে বিতাড়িত করে ফেলবে। তো এই জন্য সে সুকৌশলে তার কয়েকজন গ্রামের মানুষকে পটিয়ে নিয়ে সে আর কি তার এই যে কবিরাজি কার্যক্রমটা আছে সেই কার্যক্রমটা চালিয়ে দেয়। তো সেই গ্রামের মফিজ মিয়া নামে একজন লোক ছিল, যিনি কিনা বেশ অভাব অনাটনে লেগেছিল। এত বেশি তার অভাব অনাটন লেগেছিল যে সে কোনোভাবেই এই যে মানে এই সংসার থেকে উঠতে পারতেছে না, বা তার স্ত্রী সন্তান এই সমস্ত কিছু তার একদমই ভালো লাগতেছে না। তো সে কি করে, সে ভাবে যে যদি তার স্ত্রীটাকে সে ছেড়ে দেয় বা স্ত্রীটাকে সে যদি তালাক করে নিতে পারে তার জন্য খুব ভালো হবে, একলা মানুষ খুব ভালোভাবে চলতে পারবে। রাসেল ভাই, এটা বলতেও আমার আসলে অনেক বেশি লজ্জা লাগতেছে যে মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে গেলে আসলে এই রকম ডিসিশন নেয়। তো সেই যে মফিজ মিয়া আছে, সেই মফিজ মিয়া তার নিজের স্ত্রীর নামেই কালো জাদু করে এবং এই কালো জাদুর প্রকট যে এত খারাপ ছিল সেটা বলার বাহিরে। রাসেল ভাই, এই যে মফিজ মিয়া আছে, এই মফিজ মিয়া কোনোভাবে জানতে পারে যে এই যে মানে কি বলে তান্ত্রিক আছে যে মসজিদের মধ্যে রাখা হয়েছে কবিরাজ, সেই কবিরাজ এরকম কাজগুলো করেন। তো তিনি সরাসরি গিয়ে সেই কবিরাজকে বলে যে আমার এই কাজটা করে দিতে হবে, যদি আপনি এই কাজটা আমার করে না দেন তাহলে এলাকার সব মানুষদেরকে আমি বলে দিব। আর রাসেল ভাই, একটা কথা কিন্তু আপনারা আমি সবাই জানি যে স্ত্রীর ওপর যদি কোনো কাজ করে এটা কিন্তু স্বভাবতভাবেই মানুষ না করে দিবে, কিন্তু মফিজ মিয়া এমনভাবে ওই কবিরাজকে ধরে সেই কবিরাজ মানে তাকে আর না করতে পারে না, তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও আমাকে বলো, আমি তোমার সেটাই করে দেব। তো এই যে মফিজ মিয়া আছে, সেই মফিজ মিয়া চায় যে তার স্ত্রী যেন নিজের থেকেই তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। কিন্তু রাসেল ভাই, এইখানে একটা কথা আছে, মফিজ মিয়ার যে স্ত্রী ছিল উনি কিন্তু একজন পরহেজগার মানুষ। উনি সর্বদা নামাজ পড়েন, নিজের শরীর বদ্ধ রাখেন এবং বিভিন্ন কার্যক্রমে ইসলামিক কার্যক্রম তিনি করেন। তো এখন যখন এই যে তান্ত্রিক ছিল, এই তান্ত্রিক বা কবিরাজ যখন ওনার স্ত্রীর নামে কবিরাজি করতেছিল বা কালো জাদু করতেছিল, সেই কালো জাদুগুলো মানে কাজ করতেছিল না। কারণ আমি প্রথমে বলছি যে মফিজ মিয়ার স্ত্রী খুবই পরহেজগার মানুষ, খুবই পরহেজগার একজন মহিলা। তো উনি যখন এই সমস্ত মানে তার আমল, তার শরীর বন্ধ রাখা, তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে, এই সমস্ত যখন তিনি সূরা কেরাত পড়তেন, আর এই তান্ত্রিকের কোনো জাদুই তার কাছে কাজ করতেছিল না। তো যখন এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায় তখন মফিজ মিয়া এই তান্ত্রিকের সাথে আবার দেখা করে বলে যে না, তেমন তো কিছুই হয়নি, আমার বউয়ের তো কোনো কিছুই সমস্যা হয়নি, আমি তো দেখতেছি সে সব কিছু ঠিকঠাকই আছে, আপনি মনে হয় কোনো তাবিজ করেননি বা আপনি কোনো কালো জাদু তার উপর করেননি।
তাহলে কিন্তু আমি আপনার যে কথাটা আছে সেই কথাটা কিন্তু এলাকার সব মানুষদেরকে বলে দেব। তো এবার তান্ত্রিক খুব বেশি ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়ার পর সে নিজের থেকে একটা রিয়েলাইজ করেন যে আসলে এই মানুষটাই খারাপ। কারণ যেই মানুষটা তার এত ভালো একটা স্ত্রীকে রাখতে চাচ্ছে না অভাব অনটনের কারণে, তাহলে সে মানুষটা সত্যিই খারাপ। তখন এই তান্ত্রিক করেন কি, এই মফিজ মিয়ার উপরেই একটা কালো জাদু করে বসে। তো জাদুটার প্রভাব ছিল এরকম যে প্রতি রাত্রে এমন কাঁপুনি দিয়ে জ্বর আসবে, যেই জ্বরটাকে থামানোর জন্য কোনো কিছুই কাজ করবে না। সাময়িক সময়ের জন্য হয়তো কোনো জাদুটোনা করে সেটাকে আটকানো যেতে পারে, কিন্তু সেই জিনিসটা ভবিষ্যতের জন্য অনেক বেশি খারাপ হয়ে যাবে এবং আস্তে আস্তে এই মানুষটাকে যদি প্রপার বা এই যে কালো জাদুটা আছে সেই জাদুটা যদি না ভাঙানো হয়, তাহলে মানুষটা 15 দিনের মধ্যে মারা যাবে। তো যখন এই কবিরাজ মফিজ মিয়ার নামেই তাবিজটা করে দেয়, তার 2 দিন পর থেকেই মফিজ মিয়া বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকে। তো যখন হঠাৎ করে একদিন রাতের মধ্যে মফিজ মিয়া প্রচুর পরিমাণে জ্বর এবং বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যান, তখন মফিজ মিয়ার স্ত্রী তাকে নিয়ে সেই হুজুরের কাছে আসেন। হুজুর এটা দেখেই তো অবাক হয়ে যান যে না, কাজ তো শুরু হয়ে গেছে, এখন আমার কি করতে হবে। তখন তিনি মফিজ মিয়ার সঙ্গে গোপনে আবার আলাপ করেন যে তোমার স্ত্রী তো অনেক পরহেজগার মানুষ, তোমার স্ত্রী তো অনেক ভালো মানুষ, হয়তো তার উপরের যে জাদুটা ছিল সেই জাদুটা তোমার ওপর কার্যকর হয়ে গেছে, এখন আমি কি করব বলো। তখন মফিজ মিয়া খুব বেশি রেগে যান, এত বেশি রেগে যান যে উনি বলেন, একেবারে ওপেনলি ওই তান্ত্রিককে বলেন যে তোমাকে আমি ছাড়বো না, আমি তোমার কথা কালকেই গ্রামের সব মানুষদেরকে বলে দেব। ঠিক তখনই এই তান্ত্রিক তাকে একটা আঘাত করে এবং সেই তার যে মসজিদের মধ্যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে শোয়াই রাখে এবং মসজিদের বাহিরে এসে ওই যে কি বলে, আরে ওটার নাম কি, ওই যে মফিজ মিয়ার যে স্ত্রী ছিল তাকে বলে যে আপনার স্বামী এখানেই থাকবে, তাকে ভালো চিকিৎসা করা লাগবে, আপনি বাড়ি চলে যান। তখন মফিজ মিয়ার স্ত্রী আর কথা না বলে তিনি বাড়ি চলে যান। এখন এই তান্ত্রিক এই মফিজ মিয়াকে নিয়ে বেশ খানিকটা টেনশনের মধ্যে পড়ে যান, কারণ তার এতদিনের সাম্রাজ্য, তার এতদিনের কবিরাজি, তার এতদিনের ফসল নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তখন এই তান্ত্রিক তার যে 2 জন মানে ওই যে কি বলছে লাশ নিয়ে আসার, কবরের মাটি নিয়ে আসা, কবরের কাফন নিয়ে আসা যে 2 জন লোক সে রেখেছিল তাদেরকে এই ঘটনাটা জানায়। তখন তারা করে কি, এই যে মফিজ মিয়া আছে সেই মফিজ মিয়াকে একদম হত্যা করে ফেলে এবং এটাকে মেরে ফেলে একটা কবরের মধ্যে দাফন করে দেয় এবং দাফন করে দিয়ে ওই যে কি বলে কবিরাজ আছে সেই কবিরাজ তার যে অর্থ সম্পদগুলো ছিল সেগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখানে একটা মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সে পালিয়ে যাওয়ার আগে বেশ কিছু আলামত সেই মসজিদের মধ্যে রেখে যায়। তো সে যখন পালিয়ে যায় এবং সে পালিয়ে যাওয়ার যখন পালিয়ে যায় তখন ওই তার যে 2 জন সহকারী ছিল তাদেরকে বলে আমি তোমাদের কোনো কিছু ক্ষতি করলাম না, তোমরা এলাকায় থেকে যাও, তোমরা এখানেই তোমাদের মধ্যে থাকো, যদি তোমরাও চলে যাও তাহলে তোমাদের ফ্যামিলির উপর, তোমাদের পরিবারের উপর বিপদ আসতে পারে, তোমরা এখানে থাকো, আমি চলে যাই, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু এই যে সে যে আলামতগুলো আসলে মসজিদের মধ্যে রেখে গেছে, সেই আলামতগুলোকে খোঁজ করতে করতে এই যে 2 জন সহকারী ছিল সেই 2 জন সহকারী এলাকার মানুষের কাছে ধরা পড়ে যায়। তখন এই এলাকার মানুষ তাদেরকে ভালো করে ধরে বাঁধে এবং বিভিন্ন রকমের টর্চার যখন শুরু করে দেয়, তখন তারা এই মফিজ মিয়ার কাহিনীটা সহ এলাকার যাদের যাদের কালো জাদু করেছে এবং কালো জাদুর জন্য যাদের যাদের সংসার ভেঙেছে, যাদের যাদের সংসারে এরকম সমস্যা হয়েছে, সবার সমস্যাগুলোকে সমাধান করে দেয়। এবং যেই সহকারী 2 জন ছিল তারা 2 জন সবার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে যে আসলে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে আসলে এইভাবে তিনি ভয় দেখিয়ে, আমাদের উপর কালো জাদুর ভয় দেখিয়ে
আমাদের সঙ্গে এরকম কাজটা করে। তো রাসেল ভাই, আমি জানি না এই ঘটনাটা কতটা ভয়ানক, কিন্তু এটা একটা সত্য ঘটনা, যেই ঘটনাটা আমি শুনেছিলাম। আর রাসেল ভাই, আপনি একটি বিষয় জানেন যে আগের মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা অনেক বেশি ছিল যে তারা এই রকম কুসংস্কার, এই রকম খারাপ জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিত। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই কাহিনীটি ঘটেছিল আমার সাথে, এবং আমি তখন খুবই ছোট। আমার বয়স হয়তো 6 মাস, এরকম একটা সময়। সেই সময়কার কাহিনী, এবং আমি কাহিনীটি শুনেছিলাম আমার ছোট মামার কাছে, এবং আমি ওনার কাছ থেকে শুনেছিলাম। আমি সাধারণত আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন যে আমি যখন নাকি বিদেশে ছিলাম বা দেশেও ছোটখাটো 2-1টা কাহিনী আপনাদের বলেছি, কিন্তু আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে যেগুলো নাকি আমি শেয়ার করিনি কারোর সাথে বলতে মিডিয়াতে শেয়ার করিনি। আমি যেগুলো শেয়ার করেছি আমার নিকট মানুষের সাথে, নিকট বন্ধু বান্ধবদের সাথে, অনেকের সাথে শেয়ার করেছি। অনেকে হয়তো জানেন সেগুলো, এবং আর অনেক কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি আজকে আপনাদের সাথে একটি কাহিনী শেয়ার করছি। এখন তো আমি শুনেছিলাম আমার ছোট মামার কাছে, কারণ আমার 6 মাস বয়সের কাহিনী, আমার আসলে সে সময় তো আমার কাহিনী অনুধাবন করার কিছুই নেই। তো যাই হোক, কাহিনীটি শুরু হয় তখন আমার মা আমাকে নিয়ে আমার নানার বাসায় ছিলেন, অবস্থান করছিলেন সেই সময়টাতে। এবং আমার নানার বাসা ছিল ঢাকা শহরেরই এমন একটা জায়গায়, যে জায়গাটা ছিল খুবই নীরব, নিথর। মানে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে একদমই নীরব হয়ে যেত, কারণ তখন শহুরের ব্যাপারটা খুব একটা ছড়িয়ে যায়নি সে অঞ্চলটাতে। এবং সে অঞ্চলটা তখন ছিল, আমি আমার ছোটকালে জীবন দশায় যা দেখেছি আমার নানা বাড়ি, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ খানিকটা দূরে, এবং এর মাঝখানে প্লট ছিল বিভিন্ন, হয়তো সেখানে পরবর্তীতে বাড়িঘর হয়েছে। ওই সময়টা ফাঁকা থাকে, এবং বেশ এরকমই ছিল জায়গাটা। সন্ধ্যার পরে খুব একটা আলো দেখা যেত না, অনেক দূরে স্ট্রিট ল্যাম্প ছিল, এবং সেই স্ট্রিট ল্যাম্পের আলো ঠিক ল্যাম্পের আলোর নিচ থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছতো না। সেটা আমার চোখে দেখা, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখনকার স্মৃতি। বাট এটা কিন্তু আরো অনেক আগের, এবং মিরপুরের কোনো একটা অঞ্চলের সাথে এটা সংযুক্ত, যেই জায়গার কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো সেই জায়গায় ঘটনার সময় আমার মা অবস্থান করছিল নানার বাসায়, এবং আমার মামা যেভাবে ঘটনাটা আমাকে বলেছেন, মামা আমার থেকে খুব বেশি বড় না বয়সে, কিন্তু তিনি আমার সাথে খুব বন্ধুর মতো ছিলেন, এবং তিনি অনেক কিছুই আমার সাথে শেয়ার করতেন, এবং আরো অনেক কাহিনী আছে। যাই হোক, এই কাহিনীটি আমি বলি। যেটা হয়, দুপুরের পরে আমার মামা হঠাৎ করে বাসায় আসেন, মানে তাদের নিজের বাসায়, নানা বাড়িতে আসেন। তার আগে যেটা তিনি করছিলেন, তিনি ওই বাসার কাছাকাছি একটা পুকুর ছিল, এবং পুকুরটা এমন একটা পুকুর ছিল, তখনকার সময় ওই পুকুরগুলো বেশ বড় হতো না, ছোট ছোট পুকুর, কিন্তু আসলে অনেকেই বলতো পুকুরের পাড়ে কিছু গাছ টাছ থাকতো, কলা গাছ টাইপের। অনেকেই বলতো অনেক কিছু দেখে। তো যাই হোক, পুকুরটা ছিল এইরকম। তো সেই পুকুরের পাশে একটা জায়গায় আমার মামাকে তার থেকে বয়সে একটু বড় একটা মানুষ বলে যে, এখানে আমার একটা আংটি পড়ছে, তুমি খুঁজে দিতে পারবা? তো মামা যেহেতু ছোট মানুষ, হয়তো তার বয়স 7-8 বছর, আর সে তো আসলে ছোট মানুষ, সে তো বুঝতে পারে না, সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পায় না। তো যাই হোক, সে এরকম খোঁজাখুঁজি করে পায় না, এবং তখন দুপুর গড়িয়ে গেছে, তিনি বাসায় আসেন। তো বাসায় এসে তিনি দেখেন আমার আম্মু আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি চলে আসেন আম্মুর কাছে, এসে আমাকে দেখে বলে, আম্মুকে দেখে বলে, আপা ওকে দাও, আমি নেই, ওকে কোলে নেই। উনি নিজেই ছোট মানুষ, তারপরও তিনি আমাকে কোলে নিতে চাচ্ছেন। তো আম্মা আস্তে করে দেয়। তো আমি নাকি তার কোলে যেই প্রচন্ড রকম একটা চিৎকার করে কান্না শুরু করে দিই, এবং মানে একদম টপ অফ মাই লাংস আমি কাঁদছিলাম। আমি নাকি কাঁদতে কাঁদতে নীল হয়ে গিয়েছিলাম, এবং চোখগুলো বড় হয়ে গিয়েছিল। খুব কাঁদছি, চিৎকার করে করে কাঁদছি। তো আম্মা এই দেখে তাড়াতাড়ি কোলে নেয়, এবং কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই আমি শান্ত হচ্ছি না, এবং কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমি একদম নীল বর্ণ ধারণ করেছে শরীর,
এবং অসম্ভব রকমের কান্না। একটা বাচ্চা যদি কান্না না থামায়, ছোট বাচ্চা, অনেকক্ষণ, ঘন্টা খানেকের বেশি হয়ে গেছে, কাঁদছে তো কাঁদছেই, তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এরকম এক সময়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে, আমার আম্মা নানি সবাই টেনশনে পড়ে গেল। তো আমার নানা আসার পর নানাকে বলল যে একজন হুজুর নিয়ে আসতে। আমার নানি বলল যে নিশ্চয়ই কোনো একটা বাতাস লাগছে বা কিছু। তো এরকম সময় আমার নানা পাশের একটা মহল্লা থেকে বা পাশের একটা এলাকা থেকে একজন হুজুরকে নিয়ে আসেন, এবং সেই হুজুর নাকি আমাকে দোয়া পড়ে দেন। এবং যখন দোয়া পড়েন, হুজুরের দোয়া পড়ার সময় আমি থেমে গিয়েছিলাম, বাট চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁপে উঠছিলাম, ভয় পাচ্ছিলাম। তো এরকম অবস্থায় হুজুর দোয়া করে দেয় এবং বলে যে রাত্রেবেলা বাচ্চাকে বা এভাবে দোয়া পড়ে রাখবেন, এবং তিনি একটা মানে সুতা পড়ে দেন মনে হয় গলায়, বলে যেটা পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন, এই সে বাচ্চার নজর লাগছে এবং এরকম একটা অবস্থা। তো যাই হোক, হুজুর পড়ে দিয়ে তিনি চলে যান, এবং তিনি একটা লেবু চান বাসা থেকে। ও ঘরে একটি লেবু রাখতে বলেন, আর তিনি একটি লেবু চান, এবং তিনি বলেন যে আমি যে জিনিসটা এখানে করতেছে তাকে আমি লেবুতে আটকানোর চেষ্টা করবো, এই লেবুর ভেতরে। জিন জাতি, এদের মধ্যে একটা শ্রেণী আছে তারা নাকি লেবুকে নাকি ভয় পায়, এবং যেখানে লেবু গাছ থাকে সেখানে নাকি তারা আসে না। যাই হোক, তো তিনি একটা লেবু, দুটো লেবু, একটা দিয়ে যান, একটা নিয়ে যান সাথে করে। তো রাতের বেলা আমি নাকি ওরকম ভয়ে কেঁপে কেঁপে উঠছি এবং কেঁদে উঠছি, মানে অস্বাভাবিক একটা আচরণ। তো রাতে ঘুমাতে গেছে, এই সব কিন্তু আমার মামার কাছে শোনা, ছোট মামার কাছে। যাই হোক, ঘুমাতে গেছে, তখন একটা রুমের মধ্যে আমি এবং আমার মা একটা বিছানায় শুয়েছিলাম, আর আমার নানি, আমার ছোট মামা একটা বিছানায় শুয়েছিল মাঝখানে, তো ঘরের মাঝখানের জায়গা আর কি। তো রাত হয়েছে একটা সময়, তখন কিন্তু বিদ্যুৎ ওরকম ছিল না, রাতের বেলা বিদ্যুৎ সবাই লাইট টাইট বন্ধ করে দিত একদম। তো গভীর রাতে লাইট বন্ধ করে দিয়েছে, ঘরের মধ্যে হালকা চাঁদের আলো আসছে জানলা দিয়ে, এবং ঘর লক করা। এবং যেই রুমটাতে আমরা ছিলাম সেই রুমটার পাশেই কিন্তু বাউন্ডারি দেয়াল, এবং তার পাশে রাস্তা, এবং তার পাশে সেই পুকুরটা, মানে রাস্তা মানে বাসার পরের বাউন্ডারি দেয়ালের পরের রাস্তাটা ক্রস করলে সেই পুকুর, যেই পুকুরে আমার মামা দুপুরবেলা অনেকক্ষণ পুকুরের পাড়ে দাপাদাপি করেছিলেন। তো যাই হোক, সেখানে রাতের বেলা শুয়ে আছে, রাত হয়েছে, অনেক রাত, কুকুর ডাকছে এবং নিশুতি, এবং সেখানে মানে অন্যরকম একটা পরিবেশ। তো আমার ছোট মামা শুয়ে আছে, তার ঘুম আসছে না। তো তিনি শুয়েছেন, ছোট মামা শুয়েছিলেন খাটের একদম শুরুতে, নানি ছিলেন ওই পাশে। তো যাই হোক, দেয়ালের পাশে নানি ছিলেন, তো শুয়ে আছেন। ছোট মামা নাকি রাত যখন গভীর হলো, অন্ধকার গভীর হয়ে গেল, এই সময় তিনি হঠাৎ দেখছেন যে ঘরের এই পাশে যে দরজাটা আছে, যেটা নাকি বাইরে যাওয়ার জন্য, সেই দরজাটার কাছ থেকে একটা ছায়ার মতো আস্তে করে এসে দরজা দিয়ে ঢুকলো, এবং একটি অবয়ব, এবং অবয়বটা মামা বোঝার চেষ্টা করছে। ঘুমের মধ্যে তিনি তার ঘুম আসেনি, সে রুমের যে হালকা আলো ছায়া বাইরের, সেটাতে তিনি দেখতে পাচ্ছেন একটা অবয়ব মানুষের মতো দরজাটাকে ভেদ করে আসলো, যেমন ট্রান্সপারেন্ট কোনো কিছু ভেদ করে আসে, এবং এসে আরো সামনে চলে আসলো আস্তে আস্তে, এবং এই যে দুটো বিছানা ছিল সেই দুটো বিছানার মাঝখানে চলে আসলো। এখন নাকি তিনি অন্ধকারের মধ্যে বুঝতে পাচ্ছেন অন্ধকারটা আরো ঘনীভূত, এবং তিনি একটা মূর্তি দেখতে পাচ্ছেন, একটা ছায়া মূর্তি টাইপের, দুই খাটের মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং সেটা দেখতে এরকম ছিল মামার বর্ণনা অনুযায়ী, সেটার মুখটা নাকি লম্বা ছিল, বেশ লম্বা, কি বলবো, চোখা, মানে ছুচালো মুখ, মানে মুখটা সামনের দিকে চলে গেছে, এটা ঠোঁটের মতো, এবং বাকিটা তো দেখাই যাচ্ছে এতটুকু অন্ধকারের মধ্যে, বাকিটা মনে হচ্ছে একটা অবয়ব, এবং বেশ লম্বা, সেটা লম্বা হবে অ্যাভারেজ মানুষের থেকে লম্বা একটা ছায়া, এরকম একটা ছায়া বা একটা অবয়ব, জমাট বাঁধা অন্ধকার, যার মুখটা বোঝা যাচ্ছে সুচালো। তো সেটা নাকি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো দুই বিছানার মধ্যবর্তী স্থানে, তারপর আস্তে আস্তে করে আমাদের খাটের দিকে আসলো, যেখানে আমি আর আমার মা ঘুমিয়েছিলাম। এই সময় নাকি আমি প্রচন্ড জোরে আবার কেঁদে উঠলাম চিৎকার করে, আর আমার ছোট মামাও নাকি তাড়াতাড়ি ধাক্কা দিল আমার নানিকে, হ্যাঁ আম্মা উঠেন উঠেন। তো এরকম যখন হলো,
তখন নানি উঠে গেছে, আমি যেহেতু কাঁদছি, আমার মা উঠে গেছে, কেউ নাই রুমের মধ্যে, তাড়াতাড়ি দুজন যেয়ে গেছে এবং মামা তাকিয়ে দেখলো সে ছায়া মূর্তিটি নেই। তো রুমের মধ্যে বাতি জানালো হলো, ছোট মামা কাঁপছে, ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে। তো সে কাউকে কিছু বলছে না, চুপ করেছিল। আমার মা নাকি তাড়াতাড়ি আমাকে নিয়ে দোয়া পড়লো। আমার মা খুব পরেশগার ছিলেন, অনেক প্রচন্ড নামাজি এবং পরেশগার ছিলেন। আমার নানিও প্রচন্ড পরেশগার ছিলেন, তিনিও সারাক্ষণ এই দোয়া দুরুদ নামাজ কালাম এগুলো নিয়েই থাকতেন। তো যাই হোক, দোয়া পড়া হলো, আমার কান্না থামছে না। তো পরদিন সকালে আমাদের আরেক আত্মীয় আছে, এক নানা বাড়ি আছে, সেখানে ওনারা ছিলেন কামেল মানুষ, খুব কামেল, এবং পুরা ঢাকা শহরে অনেক পরিচিত সেই জায়গাটা। তো যাই হোক, আমার মা সকালবেলা নিয়ে গেলেন সেখানে। তো সেখানে যখন আমার মা আমাকে নিয়ে গেলেন, তখনও কিন্তু আমি অশান্ত, মানে অ্যাবনর্মাল আচরণ করছি। তো এরকম সময় আমার মা ঢুকলেন সেই বাড়ির প্রাঙ্গণে, এবং সে বাড়ির প্রাঙ্গণ দিয়ে যখন আসছে, তখন নাকি আমি ওই প্রাঙ্গণে ঢুকেই নাকি অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। কারণ দায়রা শরীফ ছিল পাশে, এবং তখন আমার মা হেঁটে হেঁটে নিয়ে আসলেন আমাকে সকালে, এবং এসে সেই নানার কাছে নিয়ে আসলেন, দিয়ে সালাম দিলেন। দিয়ে আমার নানা যখন নাকি আমাকে কোলে নিয়েছিলেন, তখন নাকি আমি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছি এবং একদমই নেই। তো তিনি তখন বললেন যে ছেলেকে তো খারাপ জিনিস নজর দিয়েছিল, তোর তো মনে করা উচিত ছিল আমার কথা। তখন নানা আমাকে নিয়ে দোয়া করে ফু দেন, মাথায় হাত বুলিয়ে দেন, পানি পড়ে ছিটিয়ে দেন, এবং তিনি দুটো ছোট্ট সুতা নাকি পড়ে আমার হাতে বেঁধে দিয়েছিলেন এবং বলেছিল, যা ইনশাল্লাহ আর তোর ছেলের কিছু হবে না, তো ছেলেরা কখনোই কিছু ধরবে না, কোনো কিছুই সামনে আসবে না, এভাবে দোয়া পড়ে দিয়েছিলেন। তো যাই হোক, সেইটা কিন্তু এভাবে করে সেই ছোটবেলার এই একটা জিনিস কেটে যায়। এতটুকু আমি আমার ছোট মামার কাছে শোনা, আর কিছু অংশ আমার মায়ের কাছে শুনেছিলাম, শেষের অংশটুকু নানাদের বাড়িতে যাওয়া, সেখানে এতটুকু আমি শুনেছিলাম মায়ের কাছে। আর বাকি যে অংশটা রাতের বেলা সেই ঘরে আসা এবং ছায়ামূর্তি দেখার ব্যাপারটা শুনেছিলাম ছোট মামার কাছে। তো যাই হোক, আপনাদেরকে কাহিনীটা শোনালাম, এটা একটা ব্যাপার ছিল। তবে ছোটবেলা আমার সাথে আশ্চর্য কিছু জিনিস ঘটে যায়, যেটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট ছিলাম ছোটবেলাতে। আমি আসলে অনেক কিছু ডিফারেন্ট ভাবে দেখতাম, অনেক কিছু দেখতে পেতাম যেটা নাকি আমি আসলে এক্সপ্লেনেশন পেতাম না। তো একদম ছোটবেলা আসলে আমি বুঝতেই পারতাম না জিনিসটা আসলে কি। এটাকে আমি তখন মনে করতাম অন্যরাও দেখে, হয়তো আমি একা দেখি না। আমি তখন ভাবতাম যে অনেকেই দেখে এরকম ব্যাপারগুলো। এর মধ্যে ছোটখাটো দুই একটা কাহিনী বলছি। এটা আসলে এই কাহিনীর সূত্র ধরে ধরে বলছি আমি, যেটা নাকি আসলে আমি বলার চেষ্টা করেছি অতীতে রেডিওতে, বাট সেগুলো ছিল মানে আর কি মানে খণ্ডাংশ, যেটার সাথে আসলে কোনো রকমের রিলেশন হয়তো পাওয়া যেত না। তো সেই রিলেশন পাওয়ার জন্যই বলছি, যাতে একটার সাথে একটা রিলেট করা যায়। সেটা হচ্ছে যে ছোটবেলায় কিছু কিছু জিনিস দেখতাম, যেমন আমাদের যে বাড়িটি ছিল মোহাম্মদপুর, যেটিকে এখন মানে আছে এখনো, সেটা বিল্ডিং হয়ে গেছে, বড় বিল্ডিং হয়ে গেছে। তো সে সময় একতলা বাড়ি ছিল। তো একতলা দালানের বাসার পেছনের অংশ, আপনারা যারা জানেন মোহাম্মদপুর, পুরনো মোহাম্মদপুর বা একদম জাকির হোসেন রোড টু টাউন হল বা সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, পুরো জায়গাগুলো যারা চেনেন, সব জায়গায় বাড়িগুলো এমন ভাবে তৈরি করা, বাড়ির পেছনে সেই সময়কার প্রশাসন থেকে বা সেই সময়কার যারা সিটি প্ল্যানার ছিল, তারা ফায়ার এসকেপ তৈরি করেছিল, বাসার পেছনে একটা জায়গা রেখেছিল। সেই জায়গার নিচে আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল। বাট সামহাউ আমরা খুব পরিচ্ছন্ন মানুষ, আমরা সবাই খুব পরিচ্ছন্ন মানুষ হওয়ায় সেই জায়গাগুলোকে আসলে ফায়ার এসকেপ হিসাবে ইউজ না করে আমরা যেটা করতাম, সবাই এখনো করে, এখনো প্রত্যেকটা এলাকায় এরকম বিল্ডিং এর পেছনে, এত সুন্দর বিল্ডিং সামনে, পেছনে সবাই ময়লা ফেলি, খুব মহা আনন্দে আমরা ময়লা ফেলি। এটা সারা জীবনই এটা চলছে, আমি জানি না, এটা হয়তো আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। যাই হোক, এনিওয়েজ আমি বলবো যে সে সময়কার কাহিনী। তো সেই বাসার পেছনের যে অংশটা ছিল, একতলা বাড়ি দালান, তার পেছনের অংশটা ছিল কিন্তু সেই যে আমি বলবো ড্রেন, বলবো এখন সেটাকে বলবো যে ড্রেন, কারণ ময়লা ফেলতো মানুষ সবাই। তো যাই হোক, সেখানে আমাদের একটা স্টোর রুম ছিল, সে স্টোর রুমের জানালা ছিল। তো আমি ছোটবেলায় একদিন দুপুরে, তখন আমি কিন্তু খুব ছোটবেলার স্মৃতি রিকল করতে পারি, আমার বয়স যখন 3-4, সেই সময়কার স্মৃতিও আমি রিকল করতে পারি। তো ওরকম ছোট বয়সে আমি আসলে হেঁটে হেঁটে যাচ্ছি, সারা উঠান ছিল পাকা উঠান, এবং আমি হেঁটে বেড়াতাম। তো হেঁটে হেঁটে
এবং আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য যে কানেক্টিভিটি ছিল সেটা ছিল একটা ছোট করিডোরের মতো, কিন্তু করিডোরে একপাশে খোলা, মানে উঠোনটা দেখতে পাবেন আপনি, এরকম ছিল। তো আমি হেঁটে এক রুম থেকে বের হয়ে দ্বিতীয় রুমে যাচ্ছি এবং দ্বিতীয় রুম যে তৃতীয় রুমের দিকে, এবং সেখান থেকে সরাসরি সে স্টোর রুমটা দেখা যেত। যে হঠাৎ করে দেখলাম স্টোর রুমের জানালাটা খোলা ছিল, সেখান দিয়ে হঠাৎ করে একটা মুখ উকি দিল। এবং অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে মুখটা না অনেক বড়, মানে একটা স্বাভাবিক মানুষ যদি হয় তার মুখের যতটুকু রেডিয়াস হয় তার থেকে অনেক বড় মুখ। মানে একটা মানুষ যদি আসলে 10 থেকে 12 ফিট লম্বা হতে পারে বা তারও বড়, বা 15 ফিট উঁচু যদি কোনো মানুষ হয়, 10 থেকে 15 ফিট উঁচু যদি মানুষ হয়, তার মুখের যে রেডিয়াসটা হতে পারে আর তত বড় একটা রেডিয়াসের মুখ। আর দুইটা হাত হচ্ছে জানালার 2 কপাটে ছিল, এবং সে উকি দিল। এবং উকি দিয়ে আমার কাছে কিন্তু সে কোনো উদ্ভট চেহারা করে আমাকে ভয় দেখায়নি, সে একটা হাসি হাসি মুখ করে ভেঙচি কাটলো আমাকে। এবং সিনটা অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট, মানে মানুষকে সাথে দুষ্টুমি করে, বাচ্চাদের সাথে মানুষ পিকাবু খেলে বাচ্চাদের সাথে, কাইন্ড অফ লাইক দ্যাট। এরকম একটা মানে আমাকে যে ভয় দেখানোর জন্য সেরকম না, বাট একটু উকি দিল, এরকম উকি দিয়ে একটা হাসি দিল। আর আমি সেটা দেখে কিন্তু আসলে কিছুক্ষণ মেরে গেলাম। ছোট মানুষ, আমি কিছুই বুঝতে পারছি না, আমার কাছে অস্বাভাবিক লাগছে এত বড় মুখ কেন। কিন্তু মনে হলো যে এরকম তো হাসি অনেকেই দেয়, মানুষকে দেখলে হাসি দেয়, বাচ্চাদের দেখলে হাসি দিত, বাট বেশ বড়, এত বড় মুখ কেন এবং একটু আনইউজুয়াল, এটা আমার কাছে বেশ অবাক লাগছিল। তো এরকমই কয়েকটা কাহিনীর আরেকটা কাহিনী হচ্ছে, সন্ধ্যা 7টা-8টা বাজে। তখনকার দিনে শহরেও 7টা-8টা কিন্তু বেশ রাত হয়ে যেত। আমি ঠিকই সেই উঠানেরই একপাশে করিডোর দিয়ে হেঁটে আসছি, আমি তখন সেই ছোটই। হঠাৎ করে দেখি আমাদের যে দেয়ালটা ছিল, একটা দেয়াল ছিল, বাউন্ডারি ওয়াল, বেশ উঁচু, প্রায় 10 ফিটের মতো উঁচা। সে বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে পাশের বাড়ি থেকে, তখন কিন্তু বেশিরভাগ বাড়ি আমাদের অঞ্চলে 95%-এর উপর বাড়ি একতলা ছিল, হয়তো 1-2 বাড়ি দোতলা এরকম ছিল, বা বেশিরভাগই 95% বাড়ি ছিল একতলা। তো দেখছি পাশের বাড়ির অংশ থেকে আমাদের বাড়ির মাঝখানে যে বাউন্ডারি দেওয়ালটা, সেই দেয়ালের উপর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। তার হাইটটাও অস্বাভাবিক, মানে হাইট বলতে তার পাটা অস্বাভাবিক। সে পাটাকে বাঁকা করে বসে বসে হেঁটে যাচ্ছে, মানে একটা পা উঁচু করছে, একটা পা করে যাচ্ছে, এবং সে আমার দিক তাকিয়ে একটা হাসি দিল। এবং সে হাসতে হাসতে সে পার হয়ে গেল বাউন্ডারি দেওয়ালটা। এবং আমাদের বাসার সামনে তখন 3টা গাছ ছিল, আম, জাম, কাঁঠাল, 3টা বড় বড় গাছ ছিল। এবং সে গাছের কাছে যে অদৃশ্য হয়ে গেল, আমি আর খেয়াল করতে পারলাম না। আমি শুধু তাকিয়ে দেখলাম এরকম কোনো কিছু একটা পাস করে যাওয়া। তো এই ছিল আমার দেখা দ্বিতীয় সিন। এরকম আমি আজব আরো কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো ছিল আনএক্সপ্লেনেবল। এবং ছোটকালে কিন্তু এইসব জিনিস দেখেই আমার বড় হওয়া, এবং আমি তখন অনেকটা অস্বাভাবিক মনে করতে পারিনি। ওই আমাদের বাসার সামনে যে গাছ ছিল বলেছি, যে সেই গাছের ওখানে একটা আমাদের জানালা ছিল। এই ছোটবেলায় আমি সেই জানালা ধরে খেলছি, ঝুলছি, হঠাৎ করে আমার মনে হলো আমার পা ধরে কেউ টান দিল। এবং পা ধরে টান দেওয়ার কিন্তু কথা না, কারণ যে গাছ যেখানে ছিল, গাছগুলো কিন্তু একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঢাকা, এবং বাউন্ডারি ওয়ালটা প্রায় 7 ফিটের থেকে উঁচু ছিল, এবং তার উপরে কাঁচ লাগানো। ওখানে কেউ ঢুকলে আমি দেখতে পেতাম। আমি যখন পা ধরে কেউ টান দিল, আমি তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। গাছের গোড়াটায় শূন্য, কোনো মানুষ নেই। এই ছিল আরেকটা সিন। আর এছাড়া আমরা যেটা শুনেছিলাম, পরবর্তীতে একজন হুজুর বলেছিল আমাদেরকে এসে, মানে একজন কামেল মানুষ আমাদের বাসায় এসেছিলেন, তিনি বলেছিলেন ওই যেখানে নাকি স্টোর রুমটা, যেখান দিয়ে আমি উকি দিতে দেখলাম কোনো কিছুকে, তার পাশেই কিন্তু আমাদের ডাইনিং রুম ছিল। এবং পেছনে যদিও বলেছি যে পেছনে, আপনাদেরকে বলেছি যে পেছনে কিন্তু মানুষ ময়লা ফেলতো, এবং সেইখানে পেছনে, আমাদের বাসার ঠিক পেছনে নারকেল গাছ ছিল, 2টো নারকেল গাছ। তো কামেল মানুষ বলেছিল ওই নারকেল গাছে কিন্তু খারাপ জিনিস আছে। তিনি বলেছিল যে ওইখানে বাচ্চাকে খুব একটা যেতে দিও না, ওই জায়গাটার মধ্যে খারাপ জিনিস আছে, আমাদের বলে গিয়েছিল আমাদের বাসায়। এবং আপনাদেরকে আমি আগের এপিসোডে বলেছি যে ওই রুমে ঘুমাতে যে আমাদের যে কাজের মেয়ে ছিল, সে দেখেছিল যে এরকম লোমালা কিছু জিনিস খাচ্ছে। তো ওই ছিল রুমের ব্যাপারটা।
এবং পেছনের ব্যাপারটা। তো এই ছিল ছোটবেলায় দেখা কিছু স্মৃতি। এবং তার থেকে যখন আরো বেড়ে উঠি, যখন বয়স আরেকটু হয়, অনেক ভৌতিক কাহিনী দেখেছি, অনেক কিছু শুনেছি। আম, আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব, এর মধ্যেই হয়তো শেয়ার করতে পারি, আজকের এপিসোডে করলেও করতে পারি, না হলে পরে কোনো এপিসোডে। বাট আমার ছোটবেলায় কিউরিয়াসিটি, ভৌতিক ব্যাপারে কিউরিয়াসিটি গুলো এখান থেকেই কিন্তু হয়। এবং আমার কাছে এই ব্যাপারগুলো একটা মনে হতো যে একটা ডিফারেন্ট জগৎ, কোনো একটা জগৎ থেকে কিছু একটা আসছে বা কাউকে আমি দেখছি। এটা আমি ছোটকালে একটু বুঝতে পারতাম না, তখন মনে হতো অ্যাবনর্মাল কিছু দেখছি। বাট পরবর্তীতে আমি রিলেট করতে পারলাম যে আসলে এগুলো আমাদের জগতের কিছু না, মানে আমরা যা দেখি তার মধ্যে কিছু না, এটা আমাদের দেখার বাইরের কোনো জগৎ থেকে কিছু হয়তো চলে আসে, হয়তো আমি দেখে ফেলি, বা আমার ইন্টারেস্টটা খুব গ্রো করে এটার উপরে। এবং তারপরে আর একটু বড় হয়ে এরকম অনেক কিছুর মধ্যে আমি আসলে ইন্টারেস্টেড হয়ে যাই। কারণ তখনকার সময় হঠাৎ হঠাৎ শুনতাম যে আমাদের বাসার আশেপাশে কোনো জায়গায় কোনো মানুষকে জিনে ধরেছে, কোনো মহিলাকে জিনে ধরেছে বা কোনো মেয়েকে জিনে ধরেছে। তো যেহেতু আমার আম্মা খুব নামাজ কালাম পড়তো এবং তিনি এই ব্যাপারগুলোতে খুব ছিলেন, মানে খুব অ্যাক্টিভ ছিলেন, তো সাথের পরিচিত মহিলারা অনেকে আম্মাকে নিয়ে যেত সেগুলো ঝাড়াতে। এবং আমি অনেক সময় ছোট থাকতে আম্মুর সাথে চলে গেছি সেসব জায়গায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা আজকে থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের। সময়টা তখন 2014 কি 15 সালের ঘটনা। ঘটনাটা ছিল কুমিল্লা জেলার একটা ঘটনা, যেই ঘটনাটা আমি আমার একজন বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। তো কুমিল্লার একটা প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামের মানুষ সাধারণত খুব ভীতু টাইপের। তারা সন্ধ্যার মধ্যেই একদম মানে শুয়ে পড়ে, একদমই তারা মানে বাড়ির বাহিরে একদমই যায় না। তাদের সকালের বেলায় বাজার শুরু হয় এবং সকাল বেলাতেই তারা তাদের সম্পূর্ণ কাজ শেষ করে সন্ধ্যার মধ্যেই তারা সবাই সবার বাড়িতে ঢুকে যায়। এর অন্যতম একটা কারণ ছিল, এবং এলাকার মানুষের এটা অন্ধবিশ্বাস নাকি এটা আসলে সত্যি কাহিনী, সেইটা এখন পর্যন্ত সন্দেহজনকভাবেই আছে, যে গ্রামের একেবারে শেষ প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত একটা পুরনো বাড়ি ছিল। যেই বাড়িটাকে নিয়েই এলাকার মানুষের এত অভিযোগ, এলাকার মানুষ এই বাড়িটাকে খুব বেশি ভয় পেত এবং এই বাড়িটা নিয়েই তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা পোহাতে হতো। তো রাসেল ভাই, একদিনের কাহিনী, এক রাতে এলাকার একজন মানে মাছ মারা জেলে আর কি যাকে আমরা বলি, তিনি রাত্রের বেলা বের হয়েছিল মাছ ধরার জন্য। এবং তিনি যখন বাড়ি থেকে মানে মাছ মারা শেষ করে বাড়ির পথে আসতেছে, এবং যখন সে বাড়ির পথে আসবে তখন সে ভাবলো যে এই যে পরিত্যক্ত বাড়িটা যে আছে, এই বাড়ির তো অনেক কাহিনী শুনি, অনেক ঘটনাই নাকি সেখানে ঘটে গেছে, অনেকেই নাকি ভয় পায়। তো আজকে একটু দেখে যাই আসলে সেখানে কি হয়, আসলে সত্যি কি আসলে ভয়ানক কোনো জিনিস আছে নাকি মানুষের মুখের বলি এটা। আর একটা কথা বলে রাখি রাসেল ভাই, যে এই যে এলাকার যে লোকটা যার নাম হচ্ছে রাশেদ, তিনি কিন্তু এই সমস্ত কিছু একদমই বিশ্বাস করতেন না। তো তিনি তার মাছে কিছু মাছ পেয়েছেন, সেই মাছগুলো নিয়ে রওনা দিয়েছে সেই পরিত্যক্ত বাড়ি থেকে। পরিত্যক্ত বাড়ির যাওয়ার বেশ খানিকটা সামনে থেকে দেখতে পারে যে ওই বাড়ির ভিতর কিছু মোমবাতির আলোর মতো কিছু চলছে। এত বেশি রাত্রে, এত অন্ধকার রাত্রে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি এতদিন থেকে পড়ে আছে, তো এই বাড়ির মধ্যে আবার মোমবাতি লাগিয়েছে কে? তো এইটা থেকে কৌতূহল বশত সে সেই বাড়ির একদমই কাছাকাছি যায় এবং একটা সময় গিয়ে সেই বাড়িটার ফাঁক দিয়ে উকি মেরে দেখে। এবং এই উকি মেরে দেখার পর সে দেখতে পারে সেই যে মোমবাতি চারটার সামনে কালো কাপড় পরা একটা বৃদ্ধ মাটিতে বসে চক দিয়ে অদ্ভুত রকমের সব চিহ্ন এঁকে বসে আছে। তার সামনে ছিল কয়েকটি পুতুল, কিছু চুল আর একটা পুরনো ছবি। বৃদ্ধটা অজানা ভাষায় কিছু সব মানে ভাষা ইউজ করে এমন কিছু কথা বলছে বা এমন কিছু শব্দ উচ্চারণ করছে যেই শব্দগুলো এই রাশেদ মিয়ার মাথায় আসতেছে না। তো একটা সময়
তিনি দেখলেন যে হঠাৎ করে মোমবাতির শিখা অস্বাভাবিকভাবে এমন উচ্চতায় চলে গেল, মানে আলোটার জিবাটা এত বেশি উপরে উঠল, যেটা দেখে রাশেদ একদমই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসে এবং বাড়ি আসার পর সে শুনতে পারে, মানে পরদিন সকালে সে শুনতে পারে গ্রামের এক ব্যক্তি হঠাৎ করে গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেছে। কোনোভাবেই সেই লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই লোকের কোনো আর সন্ধান পাননি। মানুষরা যখন আর কি এই বিষয়টাকে ভুলে যাবে, ঠিক তার মানে সেই দিনেই, যেদিন আর কি সবাই একটু একটু ভুলে গেছে, সেই দিনেই সেই হারানো লোকটাকে একটা জঙ্গলের পাশে অখ্যাত বিভিন্ন রকমের ক্ষত বিখ্যাত অবস্থায় পাওয়া যায় এবং সে দেখা যায় যে সে জীবিত ছিল, কিন্তু সে অস্বাভাবিক সব আচরণ করতেছিল। শুধু বারবার একটা কথাই বলতেছিল যে ওই বাড়িতে কেউ যেও না, ওই বাড়িতে যাওয়া ঠিক হবে না, ওরা এখনও আমাকে খুঁজছে, ওরা আমাকে বাঁচতে দিবে না, এমন সব কথা বলতেছিল ওই লোকটা। কিন্তু এর কয়েক সপ্তাহ পর রাশেদ নিজেও কিছু অদ্ভুত রকমের ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। তিনি দেখলেন যে গভীর রাতে তার ঘরের বাইরে কেউ হাঁটাহাঁটি করত, শব্দ করত, কেউ যেন আগুন জ্বালিয়ে বসে আছে, কেউ যেন ডাকাডাকি করছে। এই সমস্ত কিছু যখন শুনতে পারত, তো তিনি একদিন সাহস করে তার ঘরের দরজা খুলে বাহিরের পরিবেশটা দেখার চেষ্টা করলো, কিন্তু সে দেখলো বাইরে কোনো কিছুই ছিল না এবং সে এই বিষয়টা নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ভুগতে থাকে। এবং একদিন আসলে সত্যি একটা কাহিনী তার কাছে এত বেশি ঘাবড়ে যাওয়ার মতো লাগে, তো সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। সেটা হচ্ছে যে একদিন ঘুম থেকে উঠে সে দেখলো তার বালিশের নিচে একটা কালো কাপড় মোড়ানো একটা পুতুল রাখা আছে। সেই পুতুলটা দেখেই বুঝতে পারেছে যে এই পুতুলটা হয় সে কোথাও না কোথাও দেখেছে। তারপর সে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে চিন্তা করতে থাকে যে আসলে এই পুতুলটা সে কোথায় দেখেছে। এরপর তার মাথায় চট করে এসে যায় এই পুতুলটা সে দেখেছিল ওই যে পরিত্যক্ত বাড়ি ছিল, সেই পরিত্যক্ত বাড়ির ওই যে তান্ত্রিকটা যেই লোকটা ছিল, সেই লোকটার সামনে এই পুতুলটা পড়েছিল। এবং আসলে এইটা পুতুলটা দেখার পর সে এত বেশি ভয় পেয়ে যায় যে তার আসলে মানে মাথার চিন্তায় আসে না সে আসলে এটা নিয়ে কি করবে। এবং এই যে মানে পুতুলটা নিয়ে সে সেই পরিত্যক্ত বাড়িতে রাত্রের বেলা আবারও ঘোরপাক করা শুরু করে, কোন দিন আবার সেই রকমের জিনিস দেখতে পারবে। তো প্রতিদিন যখন যায় কোনো দিনও সেই লোককে আর তিনি দেখতে পারেন না। তবে হঠাৎ করে একদিন সে দেখতে পারে সেই কবিরাজ বা সেই লোকটা আবারও সেদিন সেখানে আসছে। এখন এই যে মানে রাশেদ সেই বন্ধুটা, মানে যার ঘটনা আর কি, তিনি এবার কোনো কিছু তোয়াক্কা না করে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং ওইখানে যে কবিরাজটা ছিল ওনাকে ধরে ফেলে বলে যে আপনি এই যে কালো পুতুলগুলো এখানে রাখছেন বা কালো পুতুল কতদিন আমি দেখেছি, এই পুতুলগুলো আমার বাড়িতে কিভাবে আসলো, কিভাবে এটা আমি পেলাম, কিভাবে আমি এটা করলাম, এই সমস্ত যখন প্রশ্ন করে তখন তিনি আর কি দেখতে পারেন যে ওনার যে কিছু যে ছিল ওখানে, এমন মানে উনি যে আসলে সত্যি কাউকে ধরেছে বা সত্যি ওখানে কেউ ছিল এরকম আসলে উনি কিছুই দেখতে পারে না। উনি দেখতে পারে যে উনি আসলে কোনো মানুষকেই ধরেননি, শুধুমাত্র কিছু একটা কাপড় ওখানে বসা ছিল, সেই কাপড়টাকে উনি ধরেছে। তো এটা দেখার পর উনি আসলে ওখানেই অজ্ঞান হয়ে সেখানেই উনি প্রায় 24 ঘন্টার মতো অতিবাহিত করেন। মানুষ এলাকার সবাই সেটা আর কি দেখে, খোঁজখবর করে, কিন্তু সেই রাশেদের কোথাও আর ঠিকানা, কেউ কোনো মানে তার পরিচয় আর পায় না। কিন্তু যখন আবার তিনি তার জ্ঞান ফিরে পান এবং বাড়িতে এসে উনি আসলে এই সব কথা সবাইকে বলে বেড়ান এবং সবাই এই কথাগুলো শোনার পর এটাই শিওর হন যে আসলে ওই বাড়িতে একটা অশুভ আত্মা ছিল, যেই আত্মাটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের ভ্রম করে নেয়, নিজেদের
নিজেদের মানে মানে নিজেদেরকে এমনভাবে আকৃষ্ট করে ওই বাড়ির দিকে যেন তারা ওই বাড়িটাকে ভোলে না, এবং একটা সময় তারা নিজেদের অস্তিত্বই ভুলে যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার আজকের এই ঘটনাটা প্লিজ শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। এতক্ষণ থেকে আমি বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, যে ঘটনাগুলো কিন্তু গ্রামের ভৌতিক ঘটনা। গ্রাম সহ আমাদের আশেপাশের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোই কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ থেকে শোনানোর চেষ্টা করেছি। আর এই ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার আমার সবার প্রিয় আর্য রাসেল ভাই, আর্য আফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং আমাদের সবার প্রিয় আর্য শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শোনার পর আসলে আপনাদের অনুভূতিটা কি, কেমন লাগতেছে? আমাদের আজকের এপিসোডের ঘটনাগুলো যে আমরা বাছাই করে সেরা সেরা ঘটনাগুলো আপনাদেরকে উপস্থাপন করেছি, এই ঘটনাগুলো শুনে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, যারা যারা নতুন আমাদের আজকের এই এপিসোডটি শুনতেছেন বা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যিকারের একজন হরহর প্রেমী বা হরহর কাহিনীগুলো শুনতে চান বা হরহর ভৌতিক কাহিনীগুলো আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের এই চ্যানেলটি ভিজিট করবেন। কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভূত এফএম সহ বিভিন্ন ভয়ানক ভয়ানক ঘটনাগুলো কিন্তু বাছাই করে আপনাদের জন্যই শুধুমাত্র আমরা রেডি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনারা যারা যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এবং যারা যারা ইতিমধ্যেই আমার একজন করে সাবস্ক্রাইবার, আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা কোন ঘটনাগুলো বেশি শুনতে চান, গ্রামের ঘটনা নাকি ভৌতিক ঘটনাগুলো, নাকি আসলে কার ঘটনাগুলো আপনাদের ভালো লাগে? আমাদের কাছে কিন্তু অনেক ঘটনা আছে, আমরা আসলে চিন্তা করি যে কোন ঘটনাগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আপনাদের ভালো লাগার যে ঘটনাগুলো আছে, যেই ঘটনাগুলো আপনারা শুনতে চান, সেগুলো মন্তব্য করে যাবেন। আমরা ঠিক সেই রকমভাবে আমাদের এপিসোডগুলো সাজানোর চেষ্টা করব। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিওগুলো আপনাদের যে বন্ধুরা ভালোবাসে, হরহর হিস্টোরি পছন্দ করে, তাদের কাছে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।